অনুসারের পালার আলাপ চতুর্থ পর্বে আজকে আহ, এটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বিশেষ ভাবে আনন্দিত। আজকে আমরা চতুর্থ পর্বের আলোচনায় আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় শিক্ষা ব্যবস্থার রূপান্তরের গতিমুখ এই বিষয়ে আলোচনার জন্য খুবই সমৃদ্ধ আলোচক হিসেবে আমরা যা দুজনকে পেয়েছি। আহ, আজকের আমাদের সাথে আছেন মুসা আল হাফিজ, যিনি কবি, চিন্তক, আলেম আহ, হিসেবে করেন। মুসা আল হাফিজ 1984 সালে সিলেটের বিশ্বনাথে জন্মগ্রহণ করেছেন এবং পড়াশোনা করেছেন। আহ, এবং তারপরে আহ, তাকমিল ফিল হাদিস সমাপন করে আহ, তাফসিরের উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। উনি 50টির অধিক বিষয় অধিক গ্রন্থ লিখেছেন এবং বিভিন্ন বিষয়ে তিনি লিখছেন, যা মানে বাংলাদেশের ইসলামী চিন্তার সহ মূল ধারা চিন্তাতেও ইসলামী চিন্তাকে প্রতিনিধিত্ব করার জায়গাতে বিশেষভাবে ভূমিকা রাখছেন। আম, উনি সেন্টার ফর ইসলামিক থট অ্যান্ড স্টাডিজ এর প্রতিষ্ঠা করেছেন এবং ইসলামী হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান, শিক্ষা সেবা ও মানব উন্নয়নমূলক প্রয়াসের সাথে যুক্ত আছেন। আম, সহ আরো পরিচয় আমাদের বিস্তারিত আমাদের বিবরণে থাকবে। আহ, তো আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন কাছ থেকে দূর থেকে সবাইকে আমাকে সম্মানিত করার জন্য আমন্ত্রণ করার মাধ্যমে। আমাদের আরেকজন অতিথি মনোয়ার শামসী সাখাওয়াত, আহ, যাকে পেয়েও আমরা বিশেষভাবে সমৃদ্ধ বোধ করছি। শিক্ষা বিষয়ক মানে উনি শিক্ষা বিষয়ক পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষা নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এমনি বাংলাদেশ ফরিদপুরে জন্ম এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পরে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে এডুকেশনে পড়াশোনা করেছেন। এবং এখনো গবেষক এবং বেসরকারি সংস্থায় কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। বিশেষভাবে ওনার টেক্সট বই, ইংলিশ মিডিয়াম ভার্সনে বাংলাদেশ প্রসঙ্গের উনি টেক্সট গ্রন্থের প্রণেতা এবং তার বাইরে আহ, ও লেখালেখি করছেন। তো আপনাকেও ধন্যবাদ মনোহর ভাই আজকে উপস্থিত থাকার জন্য। তো আমরা উম, শুরু করছি। আমরা আসলে এটি 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের পরে আমরা বিভিন্ন আলোচনার পরে আমরা নিজেরা সবার মতামত শুনতে চাচ্ছিলাম। আহ, সবাই তখন আলোচনা করছিল। তো ধরেন সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের যে একটা অপার নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে আজকে, বাংলাদেশ একদিন যেভাবে চলছিল বা সত্যিকার অর্থে মানে এটা এক নতুন দিকে যাওয়ার, আহ, তো সেই জায়গায় শিক্ষা ব্যবস্থাটার ভূমিকাটা এই নতুন জাগরণে নতুন জনগোষ্ঠী হিসেবে আমাদের নিজেদেরকে যদি আমরা মানে নতুন ভাবে নির্মিত করতে চাই, নিজেদের আত্মপরিচয় নিয়ে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে শিক্ষার গুরুত্ব সর্বাধিক বলতে হবে। এবং সেই জায়গা থেকে এই কাজের জন্য এর পরে যে আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটার আসলে কতদূর যাচ্ছে এবং আমাদের আসলে এক্ষেত্রে মানে কি করতে হবে সে বিষয়ে আমরা আমাদের এই আলোচক বর্গের কাছে শুনতে চাই। আমরা দিক নির্দেশনা পেতে চাই, একই সাথে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন এবং আমরা যারা ভাবছি নিজেদের জীবনে, তার আমাদের সক্রিয়তা দিয়েও যাতে আমরা সেই কাজগুলো করতে পারি। আমাদের আসলে আমাদের কিছু বিষয় উপলব্ধি হয়েছে। যেমন দেখা গেল যে সরকার ক্ষমতা গ্রহণের পর পর শিক্ষা ব্যবস্থার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে দ্রুত যে কাজগুলো করতে দেখছি, সেগুলোর মধ্যে আমাদের অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে শিক্ষা বিষয়ক এতদিনে যে দাবি দেওয়া ভাবনা চিন্তাগুলো ছিল, সেগুলোর সাথে তাদের অনেক মানে সংস্পর্শ বা সম্পর্কটা ঘাটতি আছে।
ফলে এক সুস্পষ্ট শিক্ষা চিন্তাটা যদি সমাজ এবং সব জায়গায় জারি থাকে, এটা সাহায্য করবে যারা কাজ করবেন তাদের জন্য উভয় দিকেই। এই দিক থেকেই আমরা প্রথমে আলেম মুসাল হাফিজ, আপনার কাছ থেকে শুরু করতে চাই, এবং আলোচনাটা আমরা আশা করি আপনারা মানে আ- চালিয়ে নেবেন। এটা আসলে প্রথাগত কোনো টকশোর মতো কিছু না, আমরা নিজের আলাপ করবো, আমরা জাস্ট আমি পাত্র হিসেবে শুধু উপবেশন করলাম। ধন্যবাদ। কবি মুসাল হাফিজ। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, মোস্তারাম। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং আমার সহ আলোচক বন্ধু মনোয়ার শামসী সাখাওয়াত। অনেকদিন পরে তার সাথে বসার সুযোগ হলো। তো শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা নিয়ে আমরা এমন একটা প্রেক্ষাপটে কথা বলছি, এমন একটা সময়ে যখন বাংলাদেশ একটা ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছে। নতুন একটা সৃষ্টি, নতুন একটা দৃষ্টি এবং নতুন দৃষ্টি গঠনের একটা আহ গুরুত্বপূর্ণ মহড়ায় আমরা রয়েছি। এখানে আমাদের শিক্ষার সাথে সম্পর্কিত যে সমস্যার প্রধান জায়গাগুলো, সেগুলো যদি আমরা চিহ্নিত করি এবং যেখানে আমাদেরকে বড় অর্থে কাজ করতে হবে, সেই জায়গাগুলোকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই, তাহলে একটা বিষয় হলো যেটা আহ শিক্ষা দর্শন, শিক্ষা দর্শনের জায়গাটা। আরেকটা হলো যে শিক্ষা যে পলিসি, যে পলিসির জায়গাটা। আরেকটা হলো অ্যাসেসমেন্টের বিষয়টা, অর্থাৎ মূল্যায়ন কৌশলের ব্যাপারটা। এরপরে আরেকটা বিষয় হলো পেডাগোজি, অর্থাৎ টিচিং মেথোডোলজিটা কেমন হবে, এই বিষয়টা। এরপরে আরেকটা বিষয় আমরা বলতে পারি ম্যানেজমেন্টের বিষয়টা, ব্যবস্থাপনার বিষয়টা। এরপরে আমরা যেটা আলোচনায় আনতে পারি বা যে বিষয়টা আমাদের সমস্যা আছে এবং সংস্কার দরকার, পরবর্তী সংশোধন দরকার, সেটা হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম। তারপরে রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস এর বিষয়টা সহ আর অনেকগুলো বিষয় আসবে। তো এখানে যে এই যে প্রধান দিকগুলো দেখা গেল, সবগুলো দিকই ইউরোসেন্ট্রিক, সবগুলো দিক। এবং এইসব জায়গায় যেটা থেকে গেছে সেটা হলো আহ ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে গেছে। এখন আমরা যে বাংলাদেশে অবস্থান করছি, সেখানে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 3,70,00,000-এর চেয়ে বেশি। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীরা যে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত এবং এর সাথে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের আহ আগামী দিনের সব সব ধরনের বাস্তবতা, সেটা রাজনৈতিক হোক কিংবা অর্থনৈতিক হোক কিংবা শিল্প সংস্কৃতি, সকল ক্ষেত্রে সকল বাস্তবতা পরিবর্তন হচ্ছে এখন যে শিক্ষার মাধ্যমে আমরা উঠে আসছি, আহ, এই উঠে আসার প্রক্রিয়ার মধ্য দিয়ে। এমন অবস্থায় আমাদের এই সব জায়গায় বড় অর্থে যেসব প্রশ্ন করা দরকার এবং বড় অর্থে সমস্যাগুলোকে যেভাবে চিহ্নিত করা দরকার, আমার মনে হয় না যে এ পর্যন্ত আমাদের যতগুলো শিক্ষা কমিশন গঠিত হয়েছে, তারা মৌলিক অর্থে এই সমস্ত জিজ্ঞাসাকে সামনে এনেছেন। মৌলিক অর্থে তারা শিক্ষা দর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন, মৌলিক অর্থে তারা আমাদের পলিসি নিয়ে কিংবা অ্যাসেসমেন্ট ইত্যাদির মধ্যে গুণগত পরিবর্তনের জন্য যে চেষ্টাগুলো দরকার, যে প্রস্তাবনাগুলো দরকার, সেগুলো হাজির হয়েছে কিনা। আমরা মনে করি যে সেগুলো সেই অর্থে হাজির হয় নাই। আমরা যদি ইউরোসেন্ট্রিক যে সিস্টেম, যে শিক্ষা দৃষ্টি, শিক্ষা দর্শন দুনিয়া জুড়ে প্রচলিত কিংবা ঔপনিবেশিক উত্তরাধিকার হিসেবে রয়ে গেছে, তার মানে প্রবণতাগুলোর দিকে একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখব যে আম, সেখানে মূলত গ্রিক দর্শন এবং রোমান উত্তরাধিকার এগুলোকে বহন করে আম, ইউরোপে যে মধ্যযুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা প্রধানত আম, গির্জা গির্জা শাসিত ছিল। এবং সেটা প্রাচীন দর্শন কিংবা প্রাচীন যে সমস্ত আহ, অর্জন রয়েছে,
জ্ঞান চর্চার যে সমস্ত অর্জন রয়েছে সেগুলোকে উপেক্ষা করার মধ্য দিয়ে, চার্চের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই কেবলমাত্র সেটা অগ্রসর হচ্ছিল, চলমান ছিল, জারি ছিল। এবং প্রধানত সেটা ছিল ধর্ম শাসিত, ধর্ম নিয়ন্ত্রিত, চার্চ নিয়ন্ত্রিত, এবং শিক্ষা দর্শনের দর্শনটা ছিল ধর্ম। এবং আহ, আমরা ইউরোপে যখন দেখলাম সেখানে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা আর যে নতুন জাগরণ হলো 1170 খ্রিস্টাব্দে প্যারিসে যে বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম, যেটা ইউরোপে প্রথম দিকে একেবারে প্রথম দিকের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় তার স্লোগান কি ছিল? তার স্লোগান ছিল সোসাইটিকে সে সার্ভ করবে কার থ্রুতে? চার্চের থ্রুতে। অর্থাৎ সে গির্জার মাধ্যমে সমাজের সেবা করবে, গির্জার মাধ্যমে সমাজের সেবা। তারপরে দেখা গেল 1634 খ্রিস্টাব্দে আমেরিকার যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সে যে শিক্ষার যে বুনিয়াদ তৈরি করলো, পাঠ্যক্রমের যে ভিত্তি তৈরি করলো, অষ্টাদশ শতক পর্যন্ত সে পাঠ্যক্রমের ভিত্তি ছিল থিওলজি, খ্রিস্টীয় থিওলজিটা ছিল পাঠ্যক্রমের ভিত্তি। কিন্তু তারপরে যেটা ঘটলো, চার্চ এবং স্টেট এর মধ্যে একটা ক্লাশ তৈরি হলো, এবং এটা বড় আকার নিল। সেখানে দেখা গেল যে স্টেটের বিজয় হলো, এবং গির্জার যে ধর্মীয় ক্রিয়াকলাপ সেগুলোকে জীবনের বৃহত্তর অঙ্গন থেকে পৃথক করে সেগুলোকে গির্জার মধ্যে সীমাবদ্ধ করা হলো, সীমিত করা হলো। এবং মেকিয়াভেলির কথা বলতে পারি, হবসের কথা বলতে পারি, জন লকের কথা বলতে পারি, রুশোর কথা বলতে পারি। এই সমস্ত দার্শনিকদের চিন্তা পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় নতুন একটা যুগের সূচনা ঘটালো। এবং সেখানে ধর্মের পরিবর্তে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান চেতনা ইত্যাদির প্রাধান্য সেখানে প্রতিষ্ঠিত হলো। এগুলো তো প্রাথমিকভাবেই আমাদের সবার জানা বিষয়, আমাদের অবগত বিষয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো, যে শিক্ষাকে শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিকে আহ, পশ্চিমা যে অগ্রগতির ইতিহাস, এই অগ্রগতির ইতিহাস কোনো সুস্থির জায়গা থেকে দেখতে পারে নাই, বরং সেখানে ক্রমাগত পরিবর্তন হয়েছে, একের পর এক পরিবর্তন হয়েছে, এবং এর মধ্যে একটা ধারাবাহিক প্রক্রিয়া ছিল। যেমন আমরা একসময় দেখব যে থিওলজিক্যাল থটের প্রাধান্য ছিল, তখন গির্জার মাধ্যমে সমাজের সেবা করা এটা ছিল মুখ্য বিষয়। তারপরে রেশনাল থটের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো, সেখানে এটা যাকে বলে সপ্তদশ শতক, সপ্তদশ শতকে এই জিনিসটা ছিল। এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তা এবং যুক্তিবাদের এখানে সুপ্রিমেসি প্রতিষ্ঠিত ছিল, এবং এই আলোকে শিক্ষাকে ঢেলে সাজানো হয়েছে। তারপরে দেখলাম নতুন আরেকটা চিন্তা ব্যবস্থা, যা শিক্ষা দর্শন, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুকে শাসন করছিল, যেটা ছিল ইকোনমিক্যাল থট, ইকোনমিক থট। এবং এখানে চাকরির বিষয়টা ছিল গুরুত্বপূর্ণ, ক্যারিয়ারের বিষয়টা ছিল গুরুত্বপূর্ণ, এগুলোকে এবং শিক্ষাটাকে কর্মমুখী করার বিষয়টা ছিল গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমরা যে জায়গায় আছি সেখানে রূপান্তর এবং জীবনব্যাপী শিক্ষা, অর্থাৎ লাইফ লং লার্নিং এর দৃষ্টিভঙ্গিটা সেখানে প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ সামাজিক, নৈতিক, উজ্জীবনীমূলক যে শিক্ষা চিন্তা সেটা সেখানে প্রাধান্য পাচ্ছে। কিন্তু আমাদের এদেশে যে শিক্ষা দর্শনটা, এই শিক্ষা দর্শনটা থেকে গেছে ওই রেশনাল থটের মধ্যে, ওই ইকোনমিক থটের মধ্যে, যেখানে মধ্যে চাকরি, কেরিয়ার এবং যে কোনো উপায়ে আমাকে সার্টিফিকেট প্রাপ্তির মধ্য দিয়ে একটা চাকরির যোগ্যতা অর্জন করতে হবে, ভালো একটা চাকরি পেতে হবে। এর মানে কি, যদি ইউরোসেন্ট্রিক দৃষ্টিকোণ থেকেও আমরা চিন্তা করি, তাহলে আমাদের শিক্ষাটা সেই অর্থে অগ্রগতি অর্জন করে নাই, অগ্রসর হয় নাই। এবং ইউরোপ যে যে কাজটা করেছে, বা পশ্চিমারা ওয়েস্ট যে কাজটা করেছে, যে শিক্ষা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে, এটা এর পেছনে বাস্তব অনেকগুলো কারণ আছে যেটা আমরা জানি। এবং এটা খ্রিস্ট ধর্মের নানা সংকট, সীমাবদ্ধতা এবং গির্জার স্বেচ্ছাচারিতা, এগুলোর ব্যাপার ছিল। কিন্তু তারা নৈতিকতা, বিশ্বাস এবং অর্থাৎ খোদা তাআলাকে সেখান থেকে সরানোর ফলশ্রুতিতে কি
হলো। হার্ভার্ডের একজন স্কলার হেনরি লুইস, তিনি বলছেন যে এর মধ্য দিয়ে আমরা একটা দুজক তৈরি করেছি। আমরা জীবনকে একটা জাহান্নামের আবর্তে ফেলে দিয়েছি এবং জাহান্নামের পথে আমাদের অগ্রগতি, অর্থাৎ আমাদের এগিয়ে যাওয়াটাকে অবধারিত করছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠানগুলো। তো এই যে সংকট, সেখানে আমরা যখন বলছি যে একটা রূপান্তর, আমরা যখন বলছি একটা মানে শিক্ষা দর্শনের মধ্যে একটা রূপান্তর, পলিসির মধ্যে রূপান্তর, প্রত্যেকটা ক্ষেত্রে একটা রূপান্তরের কথা যখন বলছি, তখন আমাদের আম, আ- মানে এই যে সমন্বয়মূলক প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিভাবে অগ্রসর হবে, আমরা ইসলামী অভিজ্ঞতা থেকে কি নিতে পারি, বা ইসলামী অভিজ্ঞতা আমাদেরকে কিভাবে এই সময়ে 2024-এর এই প্রেক্ষাপটে কিভাবে আমাদেরকে পথে দিশা দিতে পারে। আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে শিক্ষাটাকে দেখতে চাই, তাহলে ইসলামিক দৃষ্টিতে শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যেটা ব্যক্তি সত্তা এবং চরিত্রকে পরিশুদ্ধতার মাধ্যমে, ব্যক্তিসত্তা এবং চরিত্রকে পরিশুদ্ধতার মাধ্যমে আল্লাহর দাসত্ব এবং পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে আম, গুণাবলী অর্জনের যোগ্যতা সরবরাহ করে, অর্থাৎ ইবাদুল্লাহ হিসেবে আল্লাহর দাসত্ব সে করবে এবং খলিফাতুল্লাহ হিসেবে, অর্থাৎ পৃথিবীতে সে আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধিত্বের জায়গা থেকে সে মানে এই বিশ্বজগতের সাথে সম্পর্কিত যে সমস্ত জ্ঞান, সেটা সামাজিক বিজ্ঞানের যে কোনো শাখা হোক কিংবা সেটা প্রাকৃতিক বিজ্ঞানের যে কোনো শাখা হোক, এই সমস্ত প্রতিটি ক্ষেত্রে সে দক্ষতা অর্জন করবে। ওই দক্ষতা যা দিয়ে সে বিশ্ব ব্যবস্থায় সে একজন খলিফা হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে দক্ষতা এবং পরিচালনা এবং নেতৃত্ব গুণকে প্রতিফলিত করতে পারে, প্রতিফলন ঘটাতে পারে। এর মানে এখানে মধ্যে একটা সমন্বয় ধর্মী একটা অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং দর্শন এখানে কাজ করছে। একজন আমাদের একজন চিন্তাবিদ আছেন, শিক্ষা বিষয়ক গবেষক নকিব আল আব্বাস, তিনি দেখাচ্ছেন যে সেকুলার শিক্ষা ব্যবস্থা কি করে, যে যে কোনো মূল্যে একজন ভালো নাগরিক তৈরি করতে হবে, ভালো নাগরিক তৈরি করতে হবে, এটা হলো তার প্রধান আকাঙ্ক্ষা এবং এটা হলো তার প্রধান অন্বেষা, প্রধান প্রতিশ্রুতি। কিন্তু ইসলামী শিক্ষা কি চায়? ইসলামী শিক্ষা চায় যে ন্যায়বান এবং সৎ নাগরিক, অর্থাৎ ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষ তৈরি করা, ভালো নাগরিক তৈরি এবং ভালো মানুষ তৈরি, এই দুই যে যাকে বলে আহ, আকাঙ্ক্ষা, দুইটার মধ্যে কিন্তু আহ, পার্থক্য রয়েছে। পার্থক্য রয়েছে ভালো নাগরিক আর ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার মানে এই এটাই নয় কেবলমাত্র নৈতিক মানুষ, কেবলমাত্র আত্মিক মানুষ। এর মানে হলো সেখানে তার দৈহিক বিকাশের সমস্ত সম্ভাবনা, উৎকর্ষের সমস্ত সম্ভাবনাকে বাস্তবায়নের দক্ষতা সরবরাহ করা হবে এবং তার আর্থিক বিকাশের সমস্ত আয়োজন থাকবে, তার মননশীলতার বিকাশের সমস্ত আয়োজন থাকবে। তার দৈহিক এবং এটাকে শিক্ষার মানে ক্ষেত্রে কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি হিসেবে সবাই স্বীকার করে, কিন্তু এর প্রতিফলন যেভাবে ঘটবে, এই প্রতিফলনটা আমরা সেই অর্থে দেখি না। সেখানে আত্মা অনুপস্থিত থাকে কিংবা উপেক্ষার শিকার থাকে এবং আমাদের মননশীল বিকাশটাকেও নানা অর্থে ব্যাখ্যা করা হয় এবং সেখানের মধ্যে বিভিন্ন স্থানীয় সংস্কৃতি, স্থানীয় দৃষ্টিভঙ্গি এবং ঐতিহ্য সমূহের সাথে আন্তর্জাতিকতার যে মেলবন্ধন তৈরি করা, সেই বন্ধনটা সেই অর্থে আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে না ইউরোসেন্ট্রিক পৃথিবীতে। এবং এখানে যে ইসলামী যে শিক্ষার যে দর্শনটা আমাদেরকে পথ দেখাতে পারে, সেখানের মধ্যে কি করা হয়েছে, ফিজিক্স এবং মেটাফিজিক্স উভয়টার মধ্যে সমন্বয় ঘটানো হয়। উভয়টার সমন্বয়ের মধ্য দিয়ে ইসলামী শিক্ষা বিকশিত হবে এবং সেখানে ঐশ্বরিক এবং মানবতাবাদ, অর্থাৎ মানবতার জ্ঞান এবং ঐশ্বরিক জ্ঞান উভয়টার একটা যৌথতা, যৌথতা এখানে যে অর্থে ভারসাম্যপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে, সেই অর্থে ইসলামী শিক্ষা দর্শন অগ্রসর হবে এবং সামনের দিকে সে এগোবে। অর্থাৎ এখানে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, একটা হলো অন্তোলজিক্যাল দৃষ্টিভঙ্গি, সেখানের মধ্যে কি করা হচ্ছে, অর্থাৎ মানুষকে
স্বতন্ত্র সত্তা হিসেবে, স্বতন্ত্র সত্তা হিসেবে দেখা হচ্ছে যে সর্বশক্তিমান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে ইসলামের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ মানুষ এবং বিশ্ব জগতের মধ্যে যে পার্থক্য দেখানো হয় এটা নয়। এখানে বিশ্ব জগতে সমস্ত নিয়ম শৃঙ্খলা, সমস্ত দায় দায়িত্ব, সমস্ত দাবি, সমস্ত কিছুর সাথে মানুষের দক্ষতা এবং নৈতিকতার একটা মেলবন্ধন তৈরি করা হচ্ছে এবং একটা যোগসূত্র তৈরি করা হচ্ছে, পরস্পর পরস্পরের সাথে যুক্ত। দ্বিতীয়ত অ্যাপোস্টেমোলজি, সেখানের মধ্যে যে মানুষ নিজের দেহ, মন এবং আত্মাকে নিয়ন্ত্রিত করবে, সুশৃঙ্খল করবে, এবং এই সুশৃঙ্খল করার জন্য, নিয়ন্ত্রিত করার জন্য, ভারসাম্যপূর্ণ করার জন্য, কল্যাণী করার জন্য, নিজের এবং অন্যের প্রত্যেকের জন্য কল্যাণী বানাবার জন্য দরকার কি? জ্ঞান দরকার, জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান এর উৎস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করা হয়েছে। জ্ঞানের উৎসটা, জ্ঞানটা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। এটা হচ্ছে ইসলাম অ্যাপোস্টোমোলজির বক্তব্য। অর্থাৎ সেখানে কি করা হয়, যদি আল্লাহ থেকে জ্ঞানটা আসে এটা স্বীকার করা হয়, এর মধ্য দিয়ে কি কি ঘটে? যেটা ঘটে সেটা হলো ইউনিটি অফ নলেজ। ইউনিটি অফ নলেজ এর মানে কি? তাওহীদুল উলুম। তাওহীদুল উলুম এর অর্থ, এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তাকে, তার গুণাবলীকে জগতের মধ্যে প্রতিফলিত করেছেন এবং আহ, আমাদেরকে আলোকমণ্ডিত করেছেন দুই ভাবে, দুই অর্থে। একটা হলো তিনি তার কর্মের মাধ্যমে করেছেন, তার কর্মের মাধ্যমে জগৎকে সম্ভব করেছেন, অস্তিত্বে এনেছেন এবং জগৎকে পরিচালনা করছেন প্রতিনিয়ত। এই কর্মটা প্রতিফলিত হচ্ছে দুই, প্রধানত দুইটা দ্বারা। একটা হলো প্রকৃতির মধ্যে, মহাবিশ্বের মধ্যে, আর আরেকটা হলো প্রাণ সমূহের মধ্যে। কোরআনের মধ্যে আছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। অর্থাৎ আল্লাহ তাআলা তার আয়াতগুলো দেখাচ্ছেন কোথায়? কোথায় দেখাচ্ছেন? মহাবিশ্বের মধ্যে দেখাচ্ছেন এবং আত্মা সমূহের মধ্যে, প্রাণ সমূহের মধ্যে দেখাচ্ছেন। অর্থাৎ প্রাণকে প্রকৃতিকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। এর মাধ্যমে এখানে প্রাণে এবং মহাবিশ্বের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান সৃষ্টি করছেন। অর্থাৎ মহাবিশ্বের যে আইনগুলো, জলের যে আইনগুলো, হাওয়ার যে আইনগুলো, আলোর যে আইনগুলো, সূর্যের যে আইনগুলো, সেগুলোকে আমরা বিজ্ঞানের আইন বলছি। আল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ তাআলার ফিতরত, আল্লাহ তাআলার নির্মাণ করা এবং আল্লাহ তাআলা পরিচালনা করা। অর্থাৎ এই বিজ্ঞানের মধ্যে এবং বিশ্বাসের মধ্যে কোন সংঘাত এখানে নেই। ইউরোপে যেটা ঘটেছিল, যে ঘটনাটা ঘটেছিল, গির্জার মধ্যে যে দ্বন্দ্বটা ঘটেছিল এবং বিজ্ঞানের মধ্যে যে লড়াইটা হয়েছিল, ক্লাস হয়েছিল, এটার এখানে সম্ভাব্যতা নেই ইসলামিক থিওলজিক্যাল এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, তাহলে এই যে প্রাণ জগতের মধ্যে যে ব্যাপারগুলো ঘটছে, আল্লাহ তাআলার নিদর্শন এবং যে আইনগুলো কার্যকর হচ্ছে, সেগুলো সেগুলো সাথে প্রকৃতির সম্পর্ক, কারণ প্রাণগুলো বিকশিত হচ্ছে এই প্রকৃতির মধ্যে। এবং মানুষকে কেন্দ্র করে যে জ্ঞান, যে সামাজিক বিজ্ঞান সমূহ, এই সামাজিক বিজ্ঞান সমূহ এই নিদর্শনগুলোর আওতাধীন। তার মানে কি, প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স উভয়টা পরস্পর পরস্পরকে সহযোগিতা করছে। এই অর্থে যে উভয়টা একই উৎস থেকে এসেছে, একই উৎস থেকে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং নিদর্শন হিসেবে এগুলো বিকশিত হয়। আমরা এখানে যা যা আবিষ্কার করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জগৎ পরিচালনার কোনো না কোনো সূত্রকে আবিষ্কার করি, জগৎ ব্যবস্থাপনার কোনো না কোনো সূত্রকে আবিষ্কার করি। আমরা জানি, আমরা জানার মধ্য দিয়ে এর সাথে পরিচিত হই এবং এর মধ্য দিয়ে প্রাকৃতিক সম্ভাবনা সমূহকে আমরা কাজে লাগাই, বিকশিত করি, অগ্রসর করি এবং এর মাধ্যমে উপকৃত হবার সম্ভাব্যতা সমূহকে বাস্তবের পরিসর নিয়ে নিয়ে আসি। তাহলে এই যে দুইটা ক্ষেত্র, আর একটা হলো সাধারণ বিজ্ঞান, যেটা এই দুই ক্ষেত্রের মধ্যেই প্রতিনিয়ত প্রতিফলিত এবং পরিবর্ধিত হচ্ছে এবং সেটা অব্যাহত গতিতে বিকশিত হচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা হলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উক্তি সমূহ। একটা হলো আল্লাহ তাআলার কাজ, যেটা প্রতিফলিত হচ্ছে, এই যে দিন রাতের আনাগোনা, এই যে নদীর প্রবাহ, এই যে এই যে বাতাসের সক্রিয়তা, এই যে সমুদ্রের মধ্যে যা হচ্ছে, এই যে মহাবিশ্বের মধ্যে যা যা হচ্ছে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তাআলার কাজের প্রতিফলন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিত্রা, প্রতিফলন করছে। এখন আরেকটা হলো আল্লাহ তাআলার উক্তি, কথা, সেটা হচ্ছে ওয়াহি।
সেটা আমরা লাভ করেছি কিসের মাধ্যমে? রেসালাতের মাধ্যমে, নবীদের মাধ্যমে। আল্লাহ তাআলার একটি কথা, ওয়াহিটাকে আমরা কোথায় পাই? আমরা কোরআনের মধ্যে পাই, আমরা ওয়াহি আমরা আমরা অবতীর্ণ গ্রন্থের মধ্যে পাই। তাহলে কি হচ্ছে, ধর্মীয় যে জ্ঞানটা, শরীয়তের যে জ্ঞানটা, অর্থাৎ থিওলজির যে জ্ঞানটা, এর সাথে আহ, আমার ন্যাচারাল সায়েন্সের কোনো দ্বন্দ্ব নেই, আমার সোশ্যাল সায়েন্সের কোনো দ্বন্দ্ব নেই। এইটা হচ্ছে ওয়াহদাতুল উলুম, এটা হচ্ছে ইউনিটি অফ নলেজ। ইসলাম যে এপিস্টেমোলজি আমাদেরকে সরবরাহ করে, সে একটা ইউনিটি অফ নলেজ নিয়ে হাজির হয়। বর্তমান দুনিয়ার সেকুলার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা দর্শন এই ইউনিটি অফ নলেজের জায়গা থেকে বঞ্চিত। এই বঞ্চনার ফলে তাকে এক চক্ষু, জীবন সম্পর্কিত এক চক্ষু দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হয়। জীবনকে সে একচক্ষু দৃষ্টিভঙ্গি নিয়ে দিয়ে সাজাবার প্রস্তাব করে। জীবনকে এবং জগৎকে সে অধ্যয়ন করে একটা মাত্র চোখ দিয়ে। এবং এর ফলে যে অপূর্ণতা, এর ফলে যে বিকলাঙ্গতা, এর ফলে যে অসম্পূর্ণতা, তা আমাদের আমাদের জীবনের প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিফলিত হয়, কাজের মধ্যে প্রতিফলিত হয়। এবং এর ফলে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা হারাই, সেটা হলো আমাদের সবচেয়ে প্রত্যাশিত, কাঙ্ক্ষিত সুখ, শান্তি, প্রশান্তি এবং নিশ্চয়তা। তো আমি যেটা বলছিলাম, যে একটা হলো যেটা অন্তোলজি, তারপরে আরেকটা হলো অ্যাপিস্টোমোলজির মধ্যে যেটা ঘটবে, আরেকটা হলো থিওলজির মধ্যে ঘটবে। থিওলজির মধ্যে যেটা ঘটবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার বান্দা বানিয়েছেন এবং প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। এর প্রতিপাদ্য কি, এর মূল দাবি কি? এর মূল দাবি হলো, সে এখানে নিছক জীবন যাপন করার জন্য আসে নাই, সেখানে দায়িত্ব নিয়ে এসে, এখানে তাকে দায়িত্ব পালন করতে হবে। এবং সেটা কখনো ধ্বংসের নয়, বিকাশের, সৃষ্টির, নির্মাণের এবং পৃথিবীর সমস্ত স্বাভাবিকতার অনুকূলে। এই শায়েখ, আনুকূল্যকে। আপনি যে শিক্ষা, ইতিহাস এবং দর্শন যেটা বলেছেন, ওইটাকে আমি আরেকটু, আমি অত পেছনে না গিয়ে আমি কলোনিয়াল পিরিয়ড থেকে সামান্য একটু বলে তারপরে আপনাকে আমি ওই আহ বিচ্ছিন্নতাটা কিভাবে আমরা কাটাতে পারি সেই দিকটায় আমরা যাব। তো সেখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে দক্ষিণ এশিয়ায় বা ভারত উপমহাদেশে যখন কলোনির শাসনটা হলো, অর্থাৎ ব্রিটিশরা যখন এখানে এলো, তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের যে শিক্ষাটা ছিল, মাদ্রাসায় যে শিক্ষা ছিল বা টোল চতুষ্পাঠীতে যে শিক্ষাগুলো ছিল, ট্রাডিশনাল যে শিক্ষার সেইগুলোর মধ্যে কিন্তু উলুম আল আকলিয়া এবং উলুম আল নাকলিয়া দুটোই কিন্তু ছিল, একসঙ্গেই ছিল। আমরা জানি যে দার্সে নিজামি বলে একটা শিক্ষা আহ, ব্যবস্থার কথা আমরা জানি, যেটা আমরা লখনৌতে আহ, ফিরিঙ্গি মহল বলে একটা প্রতিষ্ঠান ছিল। এটা মোগলদের সময় শেষের দিকে, মোগলদের শাসনের শেষের দিকে ইরান থেকে কিছু দার্শনিক এবং চিন্তাবিদের বিভিন্ন চিন্তার সঙ্গে ভারতীয় মুসলমানদের যে যোগাযোগ ঘটেছিল, সেই যোগাযোগের ভিত্তিতে তারা কিন্তু এখানে দর্শন, আহ আহ, তারপরে আপনার ধর্মতত্ত্ব, যুক্তি, এগুলোর সঙ্গে সঙ্গে এক ধরনের বিজ্ঞানের চর্চা এটাও হতো। আর সেই সঙ্গে কোরআন, হাদিস ইত্যাদি, ফিকাহ, এগুলো তো ছিলই। এবং এগুলো কিন্তু সব একসঙ্গে একটা আহ, একটা মৌলিক ঐক্যের মধ্যে এটা ছিল। কিন্তু কলোনি শাসন আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে ইউরোপে যেহেতু ওখানে সেকুলারিজম এসেছে, ওখানে চার্চের বিরুদ্ধে তারা লড়াই করেছে, ওখানে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে, এবং সেই চিন্তাগুলোকে তারা কলোনির মাধ্যমে যখন আমাদের এইখানে নিয়ে এসেছে, তারপরে আমি আর অত দীর্ঘ আলোচনায় যাব না। তার ফলাফল যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষা এবং জ্ঞান দুটো আহ, প্রায় ওয়াটার টাইট ধারার মধ্যে বিভক্ত হয়ে গেছে। একদিকে আমরা যেটাকে বলতে পারি যে দুনিয়াবি একটা শিক্ষার ইয়ে দেখেছি, যেখানে আপনার ধরেন ওই যে আপনি যেটা বলেছেন চাকরি বাকরি ইত্যাদির জন্য বা মানুষের ক্যারিয়ার করার জন্য এবং নাগরিক তৈরি করার জন্য যে সিটিজেনশিপকে কেন্দ্র করে সেই শিক্ষাগুলো হলো। এবং সেটার আমরা দেখলাম যে ইংরেজি মাধ্যমে আসলো, ইংরেজি মাধ্যমের স্কুলগুলো তৈরি হলো, বা বাংলা মাধ্যমেও যদি হয় সেক্ষেত্রেও দেখা গেল যে সেখানে এই ইউরোপ থেকে আনা জ্ঞান এবং শিক্ষাকেই সেখানে ফোকাস করা হলো। আর মুসলিম
ধর্মীয় চিন্তার যে জায়গাগুলো ছিল বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, তারা দেখা গেল যে এই যে রাষ্ট্র তাদের কাছ থেকে ছিনতাই হয়ে চলে গেল কলোনিয়াল কলোনিয়াল পাওয়ারের হাতে, তখন তারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে প্রথম দিকে। কিন্তু যখন তারা প্রতিরোধ করতে পারেনি, তখন তারা যেটা করেছে যে তারা কিছু প্রতিষ্ঠান তৈরি করেছে, যার মধ্যে আমরা দেওবন্দ মাদ্রাসার কথা বলতে পারি। যে সেখানে তারা অন্তত একটা জিনিস করার চেষ্টা করেছে, যে ধর্মীয় যে বিষয়গুলো, যে ওয়াহি ভিত্তিক যে শিক্ষার যে জ্ঞানকাণ্ডগুলো, সেইটাকে তারা বিশুদ্ধভাবে সংরক্ষণ করার একটা প্রচেষ্টা সেখানে নিয়েছে। অর্থাৎ এই সময় থেকে আমরা জ্ঞান এবং শিক্ষাকে দুটো ভিন্ন ধারায় বিভক্ত হয়ে যেতে দেখলাম। তো তারপরেও তো প্রায় 200 বছরের মতো হয়ে গেছে। নানান চড়াই উতরাইয়ের ভেতর থেকে আমরা 1947-এ এক ধরনের ডিকলোনাইজেশন দেখেছি, অল্প মাত্রায় হলেও। 1971-এ আর একটা দেখলাম। আবার এই 2024 সালে আমরা আরেকটা তৃতীয় পর্যায়ের ডিকলোনাইজেশন অথবা বিউপনিবেশীকরণের দিকে আমরা আগাচ্ছি। আমি যে কথাটা মোদ্দা কথা হিসেবে শায়েখ মাওলানা মুসা আল হাফিজের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা কলোনির শাসনের মাধ্যমে আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা থেকে একটা ছেদ বা বিচ্ছিন্নতার মধ্যে চলে গেলাম, এবং তারপরে বিভিন্ন দ্বিধা বিভক্তি হয়ে গেল, এবং তারপরে আলাদা হয়ে গেল সবকিছু। এইটার থেকে আমরা যদি এখন আহ আবার পুনরাকেত্রীকরণের দিকে যেতে চাই, জ্ঞানের পুনরাকেত্রীকরণ এবং ঐশী জ্ঞান এবং বস্তু জ্ঞান বা বাস্তব জ্ঞান, এগুলোকে যদি আমরা একত্রিত করতে চাই, তাহলে আমাদের এই যে এখন যে সুযোগটা এসেছে, যে কারণেই আপনার সঙ্গে আমরা আজকে এই আলোচনাটা সূত্রপাত করতে চাচ্ছি, মাহবুব এবং অন্যান্যদের সঙ্গে আমার এইভাবেই কথা হয়েছে যে আমরা কি করে আমাদের শিক্ষাক্রমকে এবং আমাদের জ্ঞানকাণ্ডকে পুনরেকত্রীকরণের দিকে নিয়ে যেতে পারি। এবং সেইখানে এখন আমাদের যে শিক্ষা সংস্কারের যে প্রশ্ন এসেছে, সেই জায়গায় কি কি করণীয় মোটা দাগে যদি আপনি উল্লেখ করেন যে এটা কি করে করা যায়। শিক্ষা দর্শনের যে বিষয়টা আপনি বলেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা বুঝেছি। সেটার আলোকে এখন হুম। সুনির্দিষ্ট কি কি প্রস্তাব আমরা নিতে পারি, সেটা যেমন সরকারি ক্ষেত্রে হতে পারে, বেসরকারি ক্ষেত্রেও হতে পারে। সব প্রতিষ্ঠানই যে সরকারের নিয়ন্ত্রণে আছে তা তো নয়, অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে, তাদের কিছুটা স্বাধীনতাও আছে, পুরোপুরি না থাকলেও কিছুটা আছে। তো সেই ক্ষেত্রে মাহবুবও আমাকে বলছিলেন যে আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা যারা সরকারি নিয়ন্ত্রণের বাইরে কাজ করি, আবার যারা সরকারে করছেন, এদের সবার জন্য এখন তাহলে আমরা যদি ওইটা করতে চাই, অর্থাৎ সেই পুনরকেত্রীকৃত শিক্ষা এবং জ্ঞানকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, পুনর্পাঠ করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে। এবং সেখানে আপনি যে জিনিসটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঐশী জ্ঞান বা ওয়াহি ভিত্তিক জ্ঞান থেকে যেটা আসে, সেটা হচ্ছে একটা নৈতিক উন্নয়ন বা নৈতিক উন্নতি, যেটা অন্য কোনো সোর্স থেকে আপনি যদি সেকুলার এথিক্যাল এডুকেশন থেকেও সেটা আশা করেন, সেটা পুরোপুরি হবে না। অর্থাৎ মানুষের নৈতিক এবং আত্মিক বা চারিত্রিক যে উন্নতির কথা আপনি বলছেন, আখলাকের যে উন্নতি, জ্ঞান এবং শিক্ষার এটা হচ্ছে একটা মৌলিক চাহিদা। এই চাহিদাটা পূরণ করতে হলে যদি আমরা ঐশী জ্ঞানের সঙ্গে সংযোগ না স্থাপন করতে পারি, তাহলে সেটা কখনোই পরিপূর্ণভাবে সম্ভব হয় না। সেটা ইউরোপে প্রমাণিত হয়েছে, আমাদের এখানে কলোনিয়ালাইজড ইউরোপিয়ান শিক্ষার ভেতর দিয়েও আমরা সেটা প্রমাণ করেছি, আমরা আমাদের সংকটের মধ্যে পড়েছি। সুতরাং আমরা এটা অবশ্যই বুঝতে পেরেছি যে ঐশী জ্ঞানের সঙ্গে আমাদের সংযোগ করতে হবে। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমাদের যে মাদ্রাসাগুলো এখন আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এখানে আবার আরো একটা দ্বিধা বিভক্তি ঘটেছে। আবার আমাদের জেনারেল এডুকেশনের মধ্যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মিশ্র নানান বিভক্তি ঘটেছে। এগুলোকে তাহলে আমরা কি করে ফেস করব, কি করে এগুলোকে আমরা একটা একক ধারা অথবা বিভিন্ন ধারা থাকলেও একটা মৌলিক মূল ধারা কি করে আমরা তৈরি করতে পারি, যেখানে সবার জন্য হয়তো কিছু ঐশী জ্ঞান থাকবে, এটা সবাইকেই পড়তে হবে। আবার যারা এখন ঐশী জ্ঞানটাই শুধু নিচ্ছেন, তাদের জন্য সাধারণ জ্ঞানের কতটুকু আমরা আহ আবশ্যকীয় করে তুলতে পারি। এইভাবে আমরা যদি চিন্তাটাকে আগাই, তাহলে আমার মনে হয় শায়েখ মুসা আল হাফিজ, আপনি এই যে সুযোগটা তৈরি হয়েছে, এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই জায়গায় একটা বড় অবদান
আমরা সবাই মিলে রাখতে পারবো। আপনারও একটা বিরাট ভূমিকা এখানে থাকবে বলে আমরা আশা করি। তো এইভাবে আমরা আলোচনাটাকে যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে আপনার রেসপন্সটা কি হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আপনি চমৎকার বলেছেন, এবং আমি ওই জায়গায় আসতে চেয়েছিলাম। এবং আহ, সময়ের ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যেটা বলেছেন যে সেখানে আমি প্রথমে প্রস্তাব করব যাকে বলে সমন্বিত এডুকেশন পলিসির প্রস্তাব করব। এবং সেক্ষেত্রে আমাদের মানে শিক্ষাটাকে কিভাবে ঔপনিবেশিক ইয়া থেকে শৃঙ্খলা থেকে, ঔপনিবেশিক চরিত্র থেকে, ছাপ থেকে বের করে নিয়ে আসা যায়, সেজন্য মুসলিম দুনিয়ার একটা সমন্বিত অভিজ্ঞতা আছে। আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এক মক্কায় মুসলিম দুনিয়ার শিক্ষা পুনর্গঠনের জন্য একটা বিশ্ব সম্মেলন হয়েছিল 1977 সালে। তার আলোচ্য বিষয় ছিল যে শিক্ষার ধারণা এবং তথ্য। তারপরে দ্বিতীয় সম্মেলনটা হয়েছিল ইসলামাবাদে 1980 সালে। সেখানে আলোচ্য বিষয় ছিল পাঠ্যক্রমের উন্নয়ন। এবং তৃতীয় সম্মেলনটা হয়েছিল ঢাকায় 1981 সালে। আলোচ্য বিষয় ছিল, সেখানেও আলোচ্য বিষয় ছিল যে পাঠ্যপুস্তকের কিভাবে উন্নয়ন হবে, পাঠ্যপুস্তকের উন্নয়নটা কিভাবে হবে। এবং এই গোটা প্রক্রিয়ার সাথে বাংলাদেশ ছিল, এবং বাংলাদেশ এই প্রক্রিয়াটি স্বাক্ষর করেছে। এই 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 ব্যাপারটার সাথে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে জড়িত। 4 নম্বর সম্মেলন হচ্ছিল জাকার্তায়, সেটা 82 সালের ঘটনা। সেখানে আলোচনা বিষয় ছিল নির্দিষ্ট সাবজেক্ট সমূহ, বিষয় সমূহ। এবং পঞ্চম সম্মেলন হয়েছিল উগান্ডায়, সেটা 1984 সালের ঘটনা। সেখানে শিক্ষক প্রশিক্ষণ ছিল আলোচ্য বিষয়। এবং কেপটাউনে শেষ সম্মেলনটা হয়েছিল 96 সালে, ফলো আপ ওয়ার্কশপ ছিল তার আলোচ্য বিষয়। এর মানে এই যে আলোচনাগুলো, অর্থাৎ আমাদের চিন্তা এখন পর্যন্ত যে অগ্রগতির জায়গায় এসেছে, অগ্রগতির এই সকল উপাদানগুলোকে আমরা হাতে রাখতে চাই, সাথে রাখতে চাই, এবং সম্ভাব্য উপকরণগুলোকে আমরা কাজে লাগাতে চাই। এবং এই যে মানে চিন্তিক যে ভিত্তিটা এবং অতীতের যে অর্জনগুলো, এগুলো সহকারে আমি যে সমস্ত অ্যাকশন কর্মসূচির কথা বলবো, প্রথমত সমন্বিত শিক্ষা নীতির প্রশ্নে যে আমরা পলিসি তৈরি করতে পারি, পলিসিটা কি হতে পারে। প্রথমত আমি বলবো যে মক্কা ডিক্লারেশন যেখানে বাংলাদেশ স্বাক্ষর করেছে 1977 সালে, সেখানে ঘোষিত শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য এবং ওআইসি মানে তথ্যদানে 2010 সালে যে শিক্ষানীতি প্রস্তাব করা হয়েছে, তার সাথে আহ, মানে সম্ভাব্য আহ, সামঞ্জস্যতা তৈরি করার ব্যাপারটা মাথায় রাখতে হবে। এক। 2 নম্বর হলো যে আমাদের শিক্ষার যে বহুধা বিভক্তি, এতগুলো ধারা উপধারা, সেখানে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ধারার ক্ষেত্রে একটা বাধ্যতামূলক ন্যূনতম আবশ্যিক কোর্স থাকতে হবে। যে যে সেখানে একটি কারিকুলাম, একটি পাঠ্যপুস্তক থাকবে একটা পর্যায় পর্যন্ত, শিক্ষার যে ধারার মধ্যে আপনি থাকুন না কেন। তৃতীয়ত, জাতীয় শিক্ষা মাধ্যম হিসেবে বাংলা, ইংরেজি, আপনি আরবিকে আরবিকে একেবারে এক প্রান্তে ঠেলে দিচ্ছেন, কিন্তু তাকেও স্বীকৃতি দিতে হবে, কারণ বড় একটা অংশ এই প্রক্রিয়ার সাথে যুক্ত এবং এর জরুরত আছে, নানামাত্রিক ধর্মীয় জরুরত, নানামাত্রিক জরুরত আছে, তাকেও গুরুত্ব দিতে হবে। এবং এর সাথে যে মধ্যপ্রাচ্যের রেমিটেন্সের সাথে এর একটা ব্যাপার আছে, অর্থনীতির সাথে এর একটা সম্পর্ক আছে। এরপরে যেটা বলবো যে মাদ্রাস প্রতিষ্ঠানগুলোর সাথে দেশের এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংযোগ তৈরি করা এবং সহযোগিতার সম্পর্ক তৈরি করে বাস্তবসম্মত উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। বিশেষ করে আলিয়া এবং কওমি মাদ্রাসার মধ্যে ধাপে ধাপে একটা নৈকট্য এবং একটা সমন্বয় তৈরির চেষ্টা করতে হবে। এবং অন্যান্য মুসলিম দেশের দৃষ্টান্তকে অনুসরণ করে, বিশেষ করে আমি মালয়েশিয়ার কথা বলবো, আহ, তাদের দৃষ্টান্তগুলোকে অনুসরণ করে যে আধুনিকায়নের যে প্রক্রিয়া এবং সমন্বিত শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই পথে ধাপে ধাপে এগিয়ে হবে। আমি বলছি না যে সবগুলোকে আগামীকাল একসাথে করে ফেলতে হবে, আমি বলছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে আমরা সমন্বিত শিক্ষাকে অবলম্বন করব। এর আগে ক্ষেত্র প্রস্তুত করব আমরা ধাপে 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 ধাপে। আমি আরেকটা বিষয়ের কথা বলবো যে কারিগরি শিক্ষা।
এটা সবার জন্য বাধ্যতামূলক করতে হবে না। মাদ্রাসা পড়ি, আমি আমি হযরত মাওলানা হতে চাই, আমি কারিগরি শিক্ষার সাথে সম্পর্ক বা এখানে কারিগরি শিক্ষাকে আমরা ঢুকতে দেবো না, এটা গ্রহণযোগ্য না। এবং ভারতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তিনি ঔপনিবেশিক আমলে শিক্ষার একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেখানে আলেমদেরকে বলেছেন কারিগরি শিক্ষার কথা, যে কারিগরি শিক্ষাটা নিতে হবে। এবং মজার যে ব্যাপার হলো, আমাদের সাহাব ভাই যেটা বললেন যে দর্শে নিজামির মধ্যে ফিকহের কিতাব 7, গণিতের গ্রন্থ 7, সেখানে ইউক্লিডের জ্যামিতিও পড়ানো হচ্ছিল। তো এখন যে আমি যদি বলি যে মাদ্রাসার মধ্যে শিক্ষা নিজামিটা আছে, তাহলে বলা হচ্ছে না, ঠিক হচ্ছে না। কারণ এখানে এখানে তো এই যে সর্বাধুনিক গাণিতিক যে অধ্যয়ন, সেটা তো এখানে অনুপস্থিত। বলে দর্শন নিজামিটা হচ্ছে এখানে আছে তা না, আংশিক ভাবে আছে। অর্থাৎ ওই যে মানে জগৎ, আপনি যেটা বললেন জ্ঞান এবং শিক্ষার মধ্যে যে পার্থক্যটা হয়ে উঠেছে, সেটা বলে এটা ঘটে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, যে কারিগরি শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক, সবার জন্য, মানে সকল স্তরে, আপনি মাদ্রাসা পড়েন আর স্কুল কলেজে পড়েন, সেখানে এটা থাকবে। এবং শিক্ষার্থীদের মধ্যে কর্মস্পৃহা এবং দক্ষতা, দুটো জিনিস বৃদ্ধি করতে হবে। এবং আহ জেলায় জেলায় যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে মানে একটা উদ্দীপনা তৈরি হয়েছে, একটা বাণিজ্যিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং একটা প্রতিযোগিতা চলছে, তার চেয়ে আমি বরং মনে করি যে কারিগরি শিক্ষার উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য যে যে ধরনের প্রতিষ্ঠান তৈরি করা দরকার, এই ধরনের প্রতিষ্ঠান বাড়ানো দরকার। প্রকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যাকে বলে এমপ্লয়মেন্ট, এবং যাকে বলে এন্টারপ্রেনরের যে ক্ষেত্র, সেখানে বিপ্লব ঘটানো যায় এবং টেকনিক্যাল কাজের সুযোগ বৃদ্ধি করা যায়। এবং একটা একটা দৃষ্টান্ত আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেন যে বাংলাদেশের যে শুধুমাত্র গার্মেন্টস শিল্পের কথাই বলা যায়, এখানে 4114টা গার্মেন্টস তথ্য আমরা জানি যেগুলো আছে। পোশাক খাতে 50,70,000 শ্রমিক কাজ করছে, কিন্তু সেখানে মানে সবচেয়ে বেশি বেতন যারা পান, তারা কারা? তারা এই শ্রমিকরা না, বাংলাদেশের শ্রমিকরা না, তারা তাদের বড় একটা অংশ ইন্ডিয়া থেকে আসা। তারা পোশাক খাতে মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, কারিগরি দক্ষতার জায়গাগুলোতে, বাইং হাউসে, আইটি সেক্টরে, সেবা খাতে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে। এবং যাকে বলে টিআইবি সূত্রে আমরা জেনেছি, এটা 2020 সালের তথ্য, যে 5 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। তো এখন ঘটনা হচ্ছে আমরা কি তৈরি করছি, আমরা মানে আহ যারা সস্তা শ্রমিক তৈরি করছে, যারা মানে কায়িক শ্রমটা দেবে, আমরা দক্ষতা দিচ্ছি। অথচ এমনকি আমরা যে প্রবাসীদেরকে বাইরে পাঠাচ্ছি, তাদেরকেও আমরা এই দক্ষতা দিতে পারি। ফলে আমি কারিগরি শিক্ষাটাকে অত্যন্ত গুরুত্ব দিতে অনুরোধ বলবো, এবং এটা 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 আমাদের প্রায়োরিটির মধ্যে থাকবে। ইংরেজি মাধ্যমের জন্য যেটা বলবো, যে দেশীয় সংস্কৃতি এবং মূল্যবোধের সাথে মিল রেখে, সংগতি রক্ষা করে, আধুনিকতা বজায় রেখে একটা সমন্বয় তৈরি করতে হবে। ব্যাপারটা এমন হবে না যে তিনি ইংরেজি মাধ্যমে পড়ছেন বলে দেশের সাথে তার মানে সংযুক্তি নাই, ঐতিহ্যের সাথে সংযুক্তি নাই, ধর্মের সাথে সংযুক্তি নেই, মাতৃভাষার সাথে সংযুক্তি নেই। এটা হতে পারে না। কর্মযোগ্যতা, সততা এবং দক্ষতার দিক থেকে ভালো এবং বিশ্বমানের স্নাতক তৈরি করাই হবে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে। এবং প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করা, শিক্ষকদের উপযুক্ত বেতন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ব্যাপারটা, এবং শিক্ষকতার পেশায় যারা নিয়োজিত আছেন তাদের জন্য একটা শিক্ষক নীতি এবং পেশাগত গাইডলাইন তৈরি করার ব্যাপারটা, স্কুল থেকে শুরু করে শিক্ষার সকল স্তরে শিক্ষাঙ্গনে আত্মবিধ্বংসী যে দলীয় রাজনীতির চর্চা, এই দলীয় রাজনীতির চর্চাটাকে তার জায়গাটাকে সীমিত করে আসা, সম্ভব হলে এটাকে নিষিদ্ধ করে দেওয়া, কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য যে নীতিমালা 2012 সালে প্রণয়ন করা হয়েছিল, এটা বাস্তবায়ন ঘটানো, শিক্ষানীতি, পাঠ্যক্রম, ট্যাক্স, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষাদান পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষণ পদ্ধতি সহ শিক্ষা ব্যবস্থার সকল কার্যক্রমে সময় উপযোগী পরিবর্তন আনা, এবং একই সাথে নৈতিকতা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার মূল্যবোধের বিকাশের জন্য বিশেষ বিশেষ কর্মকৌশল অবলম্বন করা। ইসলামী আরবিক যে বিশ্ববিদ্যালয়, যাকে অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে,
এটাকে কার্যকর করা এবং এর অধীনে মাদ্রাসা সমূহের মধ্যে দুটা জিনিস, একটা হলো মান উন্নয়ন, আরেকটা হলো নিয়ন্ত্রণ, এটা নিশ্চিত করতে হবে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল আজহার মিশরের যে বিশ্ববিদ্যালয় আছে কিংবা মদিনায় যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, সেই মানে অন্তত আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার আদলে তাকে নিয়ে যাওয়া, তাকে একটা সবচেয়ে নিকটবর্তী একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করা। এর পাশাপাশি আরেকটা বিষয় বলবো, সমন্বিত মূল্যায়নের কৌশল। অর্থাৎ আম, মূল্যায়ন পদ্ধতিটা, প্রক্রিয়াটা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কি হতে পারে, যথাযোগ্য মূল্যায়নের জন্য আম, যাকে বলে সারা বিশ্বে প্রতিষ্ঠিত, যাকে বলে পার্সেন্টাইল র্যাঙ্কিং যে পদ্ধতি, এটাকে বাংলাদেশের পটভূমিতে ব্যবহার করা যেতে পারে। এরপরে বিশ্ববিদ্যালয় ফোকাসের ক্ষেত্রে শিক্ষাদানের পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষাদানে যদি আপনি 70 মার্ক দেন, গবেষণায় অন্তত 30 মার্ক তো থাকতেই হবে। সেটা সেটা বড় আরো বাড়তে পারে, সেটা 35-40 পর্যন্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়নের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত জ্ঞান যদি আমরা দিই 50 মার্ক, বিশেষায়িত জ্ঞানে যদি আমরা 20 মার্ক, তারপরে ল্যাবরেটরি ইন্ডাস্ট্রিতে ইন্টার্নি হিসেবে কাজ, অর্থাৎ যেখানে দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হবে, সেখানে যদি আমরা 10 মার্ক, ক্যাম্পাস জীবনে তার যে মনোভাব ছিল, তার যে মূল্যবোধের অনুশীলন ছিল, তাতে যদি আমরা দিই 10 মার্ক, এবং সামাজিক জীবনে গ্রামীণ এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজের উপরে যদি দিই 10 মার্ক, তাহলে কি হবে? তাহলে এটা আমরা যে মার্কিং সিস্টেমের কথা প্রস্তাব করছি, সেক্ষেত্রে আহ ভিন্নমতকেও আমরা সম্মান করছি, ভিন্নভাবেও সেটা হতে পারে। কিন্তু আমি বলছি, এই যে সমন্বিত প্রক্রিয়া, এর মধ্য দিয়ে কি হবে, তার সামাজিক দায়বদ্ধতা, নৈতিক দক্ষতা, নৈতিক মান উন্নয়ন, তারপরে তার দক্ষতার উন্নয়ন, ব্যবহারিক উন্নয়ন, সমস্ত কিছু একটা সমন্বিত অগ্রগতি আমরা সেখান সেখান থেকে নিশ্চিত করতে পারবো। এর পাশাপাশি আমরা যদি সমন্বিত শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারটাকে গুরুত্ব দিই, এটা গুরুত্ব দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক পৃথক প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করা, শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা, সেটা যে আহ আচ্ছা, আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি সাফাত ভাই? এটা ঠিক আছে। আমি আহ, আপনি চমৎকার ভাবে আমার যে ডিরেকশনটা আমি যেদিকে নিয়ে যেতে চেয়েছিলাম, আপনি চমৎকার ভাবে সেখানে রেসপন্ড করেছেন। অনেকগুলো প্রস্তাব আপনার কথার ভেতর দিয়ে অলরেডি চলে এসেছে। আমি জানি না, মাহবুবের কাছে আমি জানতে চাচ্ছি আমাদের হাতে আর কতটুকু সময় আছে, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আনতে চাচ্ছি এই জায়গাটাতে, যেটা আমি মনে করি যে আমাদের আলোচনাকে পরবর্তী আহ দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। তো আমাদের হাতে কতটুকু সময় আছে মাহবুব? আমরা এমনি 1 ঘন্টার মতো প্ল্যান করেছি, কিন্তু আমাদের আলোচনা এবং আপনাদের যদি মানে অ্যাভেলেবেল থাকেন, তাহলে আচ্ছা। এটাকে আমরা আরো আনতে পারি, হুম। যেহেতু আজকে আচ্ছা আমরা আচ্ছা। সরাসরি। তাহলে শায়েখ, আপনি কি আরেকটু আলোচনা করার মানে আপনার হাতে কি সময় আছে? জি জি আমি জি, তো এই বিষয়টা নিয়ে যখন আমরা শুরু করেছি, আচ্ছা, আমাদের ঠিক আছে। আরেকটু হ্যাঁ, বলার আছে। হ্যাঁ, আমি একটু এই জায়গাতে এই প্রশ্নটা রেখে দিতে চাই, তাহলে আপনার আলোচনা করতে সুবিধা হবে এবং আমাদের আহ, জিনিসটা যে গ্যাপটা থাকছে সেটা আরেকটু পূরণ করতে আপনি ভালোভাবে করতে পারবেন। সেটা হচ্ছে যে মুসলিম শিক্ষার যে ধারাবাহিকতাটা আমরা দেখেছি, ধরুন ষোড়শ বা সপ্তদশ শতাব্দী পর্যন্ত, সেখানে কিন্তু একদিকে ধর্মীয় জ্ঞান এবং আরেকদিকে সাধারণ জ্ঞানের যে মিলিত চর্চা, এবং তার ভেতর দিয়ে অনেক বড় বড় আবিষ্কার, অনেক বড় বড় আহ উদ্ভাবনী আমরা দেখেছি, এবং অনেক কিছু তারা করেছে, এবং বলতে গেলে সেই সময় বিশ্বের নেতৃত্ব তারাই দিয়েছে। তো তারপরে ষোড়শ শতাব্দী অথবা বলতে পারি সপ্তদশ শতাব্দীর সময় থেকে শুরু করে প্রায় আজকে অবধি দেখা যাচ্ছে যে আমাদের সেই সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং জ্ঞান বিজ্ঞানের প্রসার, সেই জায়গায় একটা ভাটা এসেছে। এটা আপনি স্বীকার করেন কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি স্বীকার করেন যে হ্যাঁ, এখানে একটা ভাটা পড়েছে, কারণ অনেক গবেষক আছেন যারা ইদানিং বলছেন যে আসলে ভাটা পড়েনি, কিন্তু আমরা মোটামুটি ভাবে একটা বড় ঐক্যমত আছে যে হ্যাঁ, ভাটাটা পড়েছে। আর সেই সময় ইউরোপ
আমেরিকাতে আমরা দেখেছি এই গত 300-400 বছরে তারা এগিয়ে গেছে, এবং এক অর্থে বলা যায় যে তারা মুসলিমদের চাইতে অনেক বেশি এগিয়ে গেছে, এবং সেই কারণেই তারা জ্ঞান বিজ্ঞানের এই যে নিয়ন্ত্রণটা তাদের নিজেদের হাতে নিয়ে নিতে পেরেছে, সেটা তাদেরকে বিশ্বের উপরে নিয়ন্ত্রণ আনা বা তার উপরে একটা আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে সহায়ক হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে জ্ঞান এবং শিক্ষাকে নতুন ভাবে গঠন করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যে ছেদগুলো ঘটে গেছে, আমাদের যে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন ঘটেছে, এক এক ধরনের শিক্ষা এক এক রকম হয়ে গেছে, আমরা তাতে মানুষ হিসেবে, সমাজ হিসেবে আমরা বিভক্ত হয়ে খণ্ডিত হয়ে গেছি, এবং আমরা কোনো বড় আবিষ্কার, বড় উদ্ভাবনী, বড় সৃজনশীলতা আমরা দেখাতে পারছি না। আমার হাতে এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু আমি পরে কখনো সুযোগ পেলে বলতে পারবো যে আপনি যদি পৃথিবীর সেরা সেরা আহ, গবেষণাগুলোর একটা হিসাব নেন, তাহলে দেখবেন যে ওভারওয়েলমিং মেজরিটি পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ে সেই গবেষণা নিবন্ধগুলো প্রকাশিত হচ্ছে। এগুলোর কিন্তু একেবারে গাণিতিক হিসাব আছে, যে পৃথিবীর কোন দেশ কতটা রিসার্চ পেপার প্রকাশ পায়, কতটা পিএইচডি হয়, কতটা বড় আবিষ্কার হয়, এগুলোর কিন্তু একেবারে সংখ্যাতাত্ত্বিক হিসাব আছে। সেই হিসাব যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ইউরোপ, আমেরিকা, জাপান, চায়না, এদের যে আধিপত্য বা প্রভাব, সেই তুলনায় মুসলিম বিশ্ব এবং বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার যে মুসলিম যে দুটো রাষ্ট্র আমাদের এখানে আছে, তাদের অবস্থা খুব নিচের দিকে। হয়তো ইরান এবং তুরস্ক কিছুটা আহ আহ, সেই তুলনায় কিছুটা উন্নতি করতে পেরেছে, মালয়েশিয়া হয়তো বা কিছুটা করতে পেরেছে, কিন্তু আমাদের অবস্থা, যদি বৈশ্বিক মানদণ্ডে আমরা নিজেদের অবস্থান মাপতে যাই, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শিক্ষা এবং জ্ঞানের ভিতর দিয়ে পুনরুৎপাদন ছাড়া নতুন করে কোনো কিছু সৃষ্টি করা বা উদ্ভাবন করায় আমরা যেতে পারছি না। তাহলে শায়েখ, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা যে শিক্ষা এবং জ্ঞানকে পুনর্গঠিত করতে চাচ্ছি, সেখানে এই বিষয়টাকে আপনি কি করে অ্যাড্রেস করবেন? অর্থাৎ আমরা এমন শিক্ষার মধ্যে কিভাবে যেতে পারবো যা তাহলে আমরা যেন সেই আগের, সেই আল বিরুনি অথবা ইবনে হাইসাম অথবা ইবনে সিনা, এই যে আমাদের যে সময়টা ছিল, যে নামগুলো আমরা মাঝে মাঝে এখন উচ্চারণ করি এবং গর্ব অনুভব করি স্বাভাবিকভাবেই, কিন্তু আমাদের এই অতীতের মৌতাক থেকে বের হয়ে আমরা কি করে আমাদের বর্তমানকে আবার সেই জায়গায় নিয়ে যেতে পারি, এই জায়গাটা আপনি কি করে অ্যাড্রেস করবেন? আমাদের এডুকেশনাল রিফর্ম এবং এপিস্টেমোলজিক্যাল রিফর্মের দিক থেকে যে কথা আপনি বলছিলেন, সেই হুম জায়গায় হুম। আমাদের কি কি করণীয়? আমরা কি এপিস্টেমোলজিকে খুব সীমিত করে ফেলেছি? আমরা কি তার যে কম্প্রিহেন্সিভ এবং ইনক্লুসিভ এপিস্টেমোলজি, যেখানে রেভেলেশন অর্থাৎ ওয়াহি থাকবে, ওয়াহির সঙ্গে হিস, ইন্দ্রিয়ানুভূতির ব্যাপারটা থাকবে, সেই সঙ্গে পর্যবেক্ষণ, অবজারভেশন, এক্সপেরিয়েন্স, এই যে নানান বৃত্তি বা ফ্যাকাল্টি, হিউম্যান ফ্যাকাল্টি, এগুলো সবগুলোকে কাজে লাগিয়ে কি করে জ্ঞানকে একটা ইনক্লুসিভ এবং কম্প্রিহেন্সিভ জায়গায় নিয়ে যাওয়া যায়, সেইটা কি আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে সংস্কারের কথা আমরা ভাবছি, তার জন্য কি খুব জরুরি কিছু নয়, বা জরুরি নয় কি? আর তা যদি না হয়, তাহলে তো আমরা শুধু পুনরুৎপাদন করতে থাকবো, এবং আমরা কিন্তু তৃতীয় স্তরেই থেকে যাব। তো এটাকে শায়েখ আপনি কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন? ধন্যবাদ। এখন ভাই, কিন্তু আরেকটা, আপনি অত্যন্ত দীর্ঘ আরেকটা জায়গায় আমাদের নিয়ে নিয়ে গেলেন, সেটা হচ্ছে আমরা আবারও দর্শনে চলে যাচ্ছি এবং হিস্ট্রিতে চলে যাচ্ছি, এবং আমাদের সমাজতাত্ত্বিক আলোচনাগুলো আসছে। এবং আমি বোধহয় মানে অতি অল্প কথায় আমি এই প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা থেকে সামনের দিকে নিয়ে যাবো। আচ্ছা। এখন কথা হচ্ছে যে মুসলিম দুনিয়ার যে উৎপাদন, জ্ঞানের উৎপাদন, প্রথমত আমরা জ্ঞান সৃষ্টি করব, ঠিক আছে? আমরা আমরা কি করব? আমরা জগৎটাকে বিশ্লেষণ করব, জীবনটাকে বিশ্লেষণ করব। জগৎ এবং জীবনকে আমরা বিশ্লেষণের মধ্য দিয়ে, আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে বিশ্লেষণ করব, এবং বিশ্লেষণের মাধ্যমে আমাদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবো, এবং উদ্ভাবনী শক্তির বিকাশের ধারায় এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে নিত্য নতুন আবিষ্কার সম্পন্ন হবে। কি আবিষ্কার? প্রথমত আমরা কি আবিষ্কার করবো? আমরা তথ্য
নির্মাণ করবো, আমরা থিওরি নির্মাণ করবো। থিওরি আমরা বিশ্বাস করি যে ওই থিওরিটা সৃষ্টি জগতের মধ্যে নিহিত আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমাদের প্রথম বিপর্যয়টা ঘটেছে এপিস্টেমোলজিক্যাল বিপর্যয় ঘটেছে। আমরা শিক্ষা দর্শনের জায়গায় একটা বড় ধরনের একটা ধাক্কা খেয়ে গেলাম। এটা এটা ইয়ার পরে, তাতারিদের পরে এটা ঘটেছে। এবং অনেকে এর জন্য ভুল করে ইমাম গাজালিকে দায়ী করেন। ইমাম গাজালি রহমানুল্লাহ তাআলা শিক্ষার ক্ষেত্রে কোন শাস্ত্রের কতটা গুরুত্ব, কতটা জরুরি ইত্যাদি ইত্যাদি নিয়ে বলেছেন। এমনকি তিনি হিস্ট্রিকে অজরুরি, কম জরুরি বলেছিলেন। এটাকে যদি মুসলিম দুনিয়া বিনা বাক্যে নিয়ে নিত, তাহলে ইমাম গাজালির পরে ইবনে খালদুনের জন্ম হলো কিভাবে? যিনি যিনি শুধু হিস্ট্রি নিয়ে চর্চা করেন নাই, নতুন দৃষ্টি পৃথিবীকে দিয়েছেন। যিনি ইতিহাস দর্শনের ভিত্তি নির্মাণ করেছেন, সামাজিক সোশ্যাল সায়েন্সের ভিত্তি নির্মাণ করেছেন। ফলে থেমে গিয়েছিল না, তখন থেমে গিয়েছিল। একেবারে আমরা দেখবো ধারাবাহিকতা বজায় থেকেছে ত্রয়োদশ শতক পর্যন্ত, চতুর্দশ শতক পর্যন্ত ধারাবাহিকতাটা বজায় থেকেছে। এবং আপনি যেটা বললেন যে একটা বিপর্যয় কি ঘটেছে, একটা একটা মানে প্রথম কি ঘটেছে, আমি পতনের কথা বলবো না, আমি বলবো যে একটা বিরতিকাল। মুসলিম সভ্যতা বিশ্ব ব্যবস্থায় জ্ঞানে, চিন্তায়, উৎপাদনে, দর্শনে এবং উদ্ভাবনী শক্তির প্রদর্শনীতে, সৃজনশীলতার নব নব যাকে বলে অভিপ্রকাশ ঘটানোর জায়গায় সে একটা বিরতিকালের মধ্যে আছে। এই বিরতিকাল, এজন্য আমি কেবলমাত্র বহিরাগত কারণকে দায়ী করব না, আভ্যন্তরীণ কারণকে আমি প্রথমত দায়ী করব, দ্বিতীয়ত দায়ী করব আমি বহিরাগত কারণগুলোকে। এবং এই যে মানে নিস্তব্ধতা, এই যে মেধার নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা বৃহত্তর অর্থে আমি বলছি। এর অর্থ এটা নয় যে আমাদের ভেতর থেকে মাঝে মধ্যে কিছু মেধার উত্থান হয় নাই, এটা হয়। রাত্রির মধ্যে জোনাকি দলে বলে রাত্রিটাকে আমরা দিন বলি না, সেখানে জোনাকি থাকবে। কিন্তু এটা 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 রাতের চরিত্রের অংশ। কবরখানার মধ্যেও মাঝে মধ্যে আওয়াজ থাকে। তো এখানে যে নিস্তব্ধতা, যে এখানে যে নীরবতা, এখানে যে বিরতি, এখানে যে উত্থান রহিত একটা কয়েক শতাব্দীর ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার পেছনে আমাদের থিওলজিক্যাল ইনস্টিটিউট গুলোকে আমি এক বড় অর্থে দায়ী করব। তারা জ্ঞান চিন্তার জায়গা থেকে অন্তত গির্জার ভূমিকা গ্রহণ করছে কিনা। এবং এটা অত্যন্ত ঝুঁকি নিয়ে আমি বলছি, এবং এটা সত্য, এটা আমাকে বলতে হবে। এবং এই প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হবে। আপনি জীবন এবং জগৎ থেকে ধর্মকে বিচ্ছিন্ন করছেন। আপনি প্রতিনিয়ত দায়ী করছেন সেকুলারিজমের জন্য, ইউরোপে পশ্চিমের সমালোচনা করছেন। আপনি বলছেন যে আপনার সবকিছু ধ্বংস করে দিয়েছে সেকুলারিজম। আপনি কি করছেন? আপনি আপনি এখানে জগৎকে প্রবেশ করতে দিচ্ছেন না। আপনি এখানে সায়েন্সকে প্রবেশ করতে দিচ্ছেন না, সেটা সোশ্যাল সায়েন্স হোক কিংবা সেটা ন্যাচারাল সায়েন্স হোক, আপনি প্রবেশ করতে দিচ্ছেন না। আপনি তো সেকুলারিজমের চর্চা করছেন, আপনি তো বিভাজিত করছেন। আপনি যখন আপনি যখন এই দুইটা জায়গা, একটা হলো জীবনটা, আরেকটা হলো জগৎটা, এই দুইটা জায়গার সাথে যদি আপনার জ্ঞানগত ইন্টারেস্ট তৈরি না হয়, জ্ঞানের মাধ্যমে যোগাযোগ না হয়, চিন্তা নির্মাণ হবে কিভাবে? প্রশ্ন তৈরি হবে কিভাবে? অনুসন্ধিৎসা কিভাবে জন্ম নেবে? বিশ্লেষণ কিভাবে তৈরি হবে? বিশ্লেষণের সক্ষমতা যদি না আসে, উদ্ভাবন কিভাবে নিশ্চিত হবে, সম্ভব হবে? এটা হচ্ছে না এজন্য আমরা আমরা জ্ঞানের সাথে এই দুর্ব্যবহার দাঁড়িয়ে রেখেছি। চিন্তা এবং জ্ঞানের সাথে এই দুর্ব্যবহার দাঁড়িয়ে রেখেছি, বিশ্ব দৃষ্টির সাথে, জ্ঞান দৃষ্টির সাথে। এবং এটা হচ্ছে আমাদের দার্শনিক পথ, দার্শনিক পরিবর্তনের ফলে এটা। আপনি যে দেশগুলোর কথা বললেন, যেমন ধরেন তুরস্কের কথা বলেছেন, ইরানের কথা বলেছেন, মালয়েশিয়ার কথা বলেছেন। দেখেন এই যে ইরান কি করেছে? ইরান এতগুলো দার্শনিক সন্তান জন্ম দিয়েছে, এত এত দার্শনিক। মোল্লা সদরার পরে কিন্তু সেখানকার মায়েরা দার্শনিক সন্তান জন্মদান কিন্তু বন্ধ করেন নাই, ধারাবাহিকতা ছিল। এবং ইরানের যে বিপ্লব, এই বিপ্লবটা আগে তাদের দর্শনে ঘটেছে, আগে তাদের চিন্তায় ঘটেছে। এবং এই অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। জি একটা জি। বিপ্লব, একটা বিপ্লবকে রক্ষা করার জন্য, একটা বিপ্লবকে জারি রাখার জন্য যে সমস্ত জ্ঞানগত সক্ষমতা, যে সমস্ত ভিত নির্মাণের কাজ, এই কাজগুলো তারা সম্পন্ন করেছে। সমস্ত ইউরোপ তার সকল যাকে বলে কৃত কৌশলকে প্রয়োগ করছে। সারা ইউরোপ, আমেরিকা ঐক্যবদ্ধভাবে সেটা করছে। মধ্যপ্রাচ্যের
এই যে মুনাফিক শাসকরা সেটা করছে। আমি এটা ইরানের পক্ষপাতিত্বের জায়গা থেকে বলছি না, আমি বাস্তবতার জায়গা থেকে বলছি। আমি ইরানের সমালোচনা করবো 100টা কারণ আছে, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে আরেক জায়গা। সেটা হচ্ছে যে একটু বৈরী তার মধ্যে তার টিকে থাকার উচিত, যে কেউ অনুগ্রহ করে তাকে টিকিয়ে রাখছে না, সেখানকার বিপ্লবকে টিকিয়ে রাখছে না। বিপ্লব তার নিজস্ব আভ্যন্তরীণ শক্তির উপর দাঁড়িয়ে আছে। একটা বিপ্লব, আমরা বলছি যে না আমরা বিপ্লব করে ফেলেছি, জুলাই আমরা বিপ্লব করে ফেলেছি। আরে ভাই কি বিপ্লব? আমি বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে গিয়েছি আমি প্রশ্ন করেছি আপনাদের ফিলোসফিটা কোথায়, তত্ত্বগুলো কোথায়, কোথায় সেটা? শুধু শুধু 10,000 প্রাণ দিয়ে দিলাম, 1 লক্ষ প্রাণও আপনি দিতে পারেন, সেটা একটা ঘটনা। কিন্তু বিপ্লব হয়ে উঠতে হলে সেটার একটা সামগ্রিক কাঠামো থাকতে হয়, সামগ্রিকতা থাকতে হয়, পরিপূর্ণতা থাকতে হয়। এখন যে আমরা শিক্ষা পুনর্গঠনের কথা বলছি, আমরা কমিশন গঠনের প্রস্তাব করছি এবং কমিশন গঠন করা লাগবে ইত্যাদি ইত্যাদি। আরে ভাই আপনার দর্শন না থাকলে কি হবে? আপনি মুক্ত হুম। হবেন, নিজের করবেন কিভাবে? ফলে এই জায়গায় কাজ ইরান এগুলো করেছে। তুরস্কের এই জার্নিটা অনেক বড় একটা জার্নি, অনেক বড়, এবং সেখানে খণ্ডিত এবং জোড়াতালি দেয়া দিয়ে বড় কোনো কিছু করা যাবে না। না জান, এবং এবং এমনকি সেটা আপনি করলেও সেটা বড় ধরনের কোনো ফলাফল উৎপাদন করবে না, ওটা সেটা সাস্টেইনেবল হবে না, টেকসই হবে না। তো তো এই যে ঘটনাগুলো ঘটছে, ফলে আমাদেরকে অনেক পেছন থেকে কিন্তু শুরু করতে হচ্ছে, অনেক পেছন থেকে। আপনি শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ আপনি জীবন এবং জগৎ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের চলমানতা থেকে অন্তত 200-250 পিছনের থেকে আপনি কিন্তু শুরু করতে হবে। যে আমরা আছি, সামাজিকভাবে আমরা আছি, চিন্তাগতভাবে আছি, এবং আমাদের সমস্ত চর্চার মধ্য দিয়ে আমরা আছি। আমরা আমাদের যে চর্চাগুলো আপনি যেটা বললেন, পুনরুৎপাদন, পুনরুৎপাদন বলবো না আমি, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তির মধ্যেও আমরা সেই অর্থে নেই। আমরা নিজেদের অভ্যস্ত জিনিসগুলো পুনরাবৃত্তির মধ্যে আছি, যে জিনিসগুলো আমাদের অভ্যস্ততার মধ্যে নাই সেগুলো কিন্তু আমরা পুনরাবৃত্তির মধ্যেও নাই। ফলে সমস্যাটা অনেক বড়, অনেক জটিল। এবং এখানে আমি কারো আন্তরিকতাকে প্রশ্ন করতে চাই না, আমি আমাদের এটাকে ইসলামী তোরাছে বলে রসমিয়া প্রথাবদ্ধতাকে আমি প্রশ্ন করতে, প্রথাবদ্ধতাকে আমি প্রশ্ন করতে চাই। এবং তার যে তার মধ্যে যে অজ্ঞতা আছে, সেই অজ্ঞতাটাকে আমি দেখিয়ে দিতে চাই যে আমার মোলাকাত যেন আমার অজ্ঞতার সাথে ঘটে। তো যাই হোক, এটা অনেক লম্বা, অনেক বড়, এবং অনেক দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, এবং এই আলাপটাও আমাদের করতে হবে। আমার মনে হচ্ছে আমরা জি। ফিলোসফির এই জায়গাটাকে যদি আমরা উন্মোচন করতে না পারি, তাহলে আমাদের এই প্রস্তাবগুলো মনে হয় রাজপথের প্রস্তাব এবং গবেষণাগারের প্রস্তাব সব এক। মানে মনে হয় যে একটা স্মারকলিপি পেশ করা এবং একটা পডকাস্টের মধ্যে আলাপ করা, দুইটাই মনে হয় যে একই জিনিস ঘটছে এখানে। আসলে ব্যাপারটা হুম। এরকম না। তো প্রস্তাবগুলো এমনিতেই চিন্তার ভেতর থেকে বেরিয়ে আসবে। যিনি ইয়া করছেন, তার মধ্যে যদি গোটা ব্যাপারটা আয়নার মধ্যে পরিষ্কার হয়ে যায়, তিনি বলবেন তাহলে তো এমনই হওয়া উচিত, এমন নয় বরং এমন হওয়া উচিত। তো এই যে চিন্তা নির্মাণ, এই যে ভিত্তি নির্মাণের যে জায়গা, এখানে দেখেন, দেখেন সাখাওয়াত ভাই, যে আমরা মানে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একজন একজন মাত্র মানুষের নাম বলা যায়, সৈয়দ আলী আশরাফ। তারপরে এই জায়গায় উল্লেখযোগ্য নিবেদিত এবং বরেণ্য দ্বিতীয় আরেকজন মানুষ আমরা তৈরি করতে পারি, দ্বিতীয় আরেকজন মানুষ তৈরি করতে পারি। এই যে আমাদের বিশাল দুর্বলতা, তাহলে আপনি কিভাবে, আমরা যদি 80-র দশকে 3জন আলী আশরাফ, 4জন আলী আশরাফ জন্ম দিতে পারতাম, তাহলে এই মানে সহস্রাব্দের এই সময়ে এসে, আমরা 2024 সালে এসে আমরা এই আলাপগুলো করতে হতো না। এই আলাপগুলো আমাদের, আমরা এই আলাপগুলো অতিক্রম করে এসেছি। তখন তখন আমরা কি করছি? তখন আমরা বলছি যে আমরা অ্যাকশন নিয়ে কথা বলতাম, আমরা বলতাম যে আহ, মানে এইটা বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় কি কি সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো কিভাবে আমরা দূর করবো, মানে আমরা এগিয়ে থাকতাম। অর্থাৎ আজকের কাজটা করতে হতো আমাদেরকে 40 বছর আগে, আমরা সেটা করি নাই। তাহলে আমাকে আজকের কাজ যদি, আজকে যে কর্তব্য সেটা তো আমি না করি, তাহলে 40 বছর পরে আরেকবার খেসারত দিতে হবে, আরেকটা বিপ্লব হওয়ার পরে সেটা বেরতে হবে, 50 বছর পরে এই ঘটনা ঘটবে। আচ্ছা, তো যাই হোক, আমি মনে করি এই আলাপটা লম্বা করছি না, বরং আমি ওই যে প্রস্তাবনার মধ্যে একটু দৃষ্টি দিতে চাই। যে যেমন ধরেন আমরা কি করেছি, যে আচ্ছা, আহ আমি কি একটু ছোট্ট করে সুযোগ দিতে পারি? আমরা আবার আপনি প্রস্তাবনাটাকে আরেক পরে আবার শেষ করার সময় একটু শুনতে চাই। শেষ হ্যাঁ, হ্যাঁ, বলবেন না এখন একবারে বলবেন? এটা আমি যে প্রস্তাবনাগুলো, এগুলো অনেক লম্বা, এগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, আমরা শেষ করতে পারবো না, আমরা কিছু কিছু বিষয় বলবো। ফলে প্রশ্নগুলো শুনি এবং আমরা আলাপ করি। বলে আজকে আমরা মানে শিক্ষার দর্শনের অংশটুকুতেই
আমরা সীমাবদ্ধ রাখতেছি আপনি যেটা বলছিলেন, এবং আসলে এটা এক হবে কি করে সেই জায়গাটার জন্য এইটার ক্ষেত্রে করণীয় কি সেটা খুবই সত্য, এবং আপনার মধ্য থেকে আমাদের অনেকগুলো উপলব্ধি হচ্ছে। এখন আজকে আমরা অ্যাকশনটা খুঁজতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে করণীয় কি, কিন্তু আসলে তার আগে আলাপটা না করে তো করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যেটা বহুদিন ধরে কথা হচ্ছিল যে এই ধরতাক্তা মারো পেরেক টাইপের কাজ করতে গেলে হবে না, মানে আসলে মানে কাজ করার আগে এটা এখনো অনেকেই বলেন, মানে অনেক দার্শনিকরাও বলেন। গত দশকটা কিন্তু আমরা একটু ভিন্ন পরিস্থিতি দেখেছি, আমরা অনেক শর্ট উঠে এসেছে, মানে ইসলামী ধারা থেকেও এসছে আপনাদের জায়গায়, এবং আরো অনেকেই এমনকি যারা মানে সেই অর্থে সেকুলার শিক্ষার ব্যবস্থার মধ্যে থেকে পড়েছেন তারাও অনেকেই ইসলামী জায়গা থেকে বলছেন। মানে শামসুল সাখাওয়াত ভাইও আছেন এখানে, ইয়েতে করছেন। তো বলে আমরা এর পরবর্তীতে চালাতে হবে, এবং এটাও একটা আমাদের আহ করণীয়, যেই জায়গা থেকে একত্রিত হবে, কিন্তু কিছুটা মাত্র একত্রিত না হলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারতো না। তার মানে হ্যাঁ, একটা মিলনের জায়গা হচ্ছিল, এবং সেটার দর্শনের জায়গাতে, ভাবনার জায়গাতে এই যে আহ, আহ, যেটা শামসি ভাই বলছিলেন যে একটু জল অচল ব্যবস্থা ছিল, ওটা কিন্তু দূর হয়েছে, এবং সেটা আমাদের কয়েকজন চিন্তকের এটাতে বিশেষভাবেই মানে তাদের ভূমিকা আছে। আমরা সেটা মানে ইয়ে করি এখন, সেটার জায়গা থেকে নিয়ে এগুলোর ফল আমরা পেয়েছি। এখন আরো অনেকটু গুছিয়ে আনার ব্যাপার। তো আমি মনে করি প্রস্তাবনাটাও আজকে অংশ কিছু দিয়ে রাখা দরকার, এবং আমি আপনার সাথে আপনি আশা করি আমাদেরকে পরবর্তীতে সময় দিবেন। অনেক অনুসংলাপ ধরনের আপনার যে বইগুলো আছে, মানে বুলবুলি সংলাপ সহ, ওগুলো খুবই মানে আমার কাছে মনে হয়েছে যে মানে একটা ব্যাপারে খুব মানে ধারণার জন্য এই ধরনটা খুব ভালো লেখার জায়গা থেকে, এই যে মাইক্রো ডায়ালগস নিয়ে। এবং আমি এরপরে আমরা শিক্ষা নিয়েও এরকম কয়েকটা ব্যাপার গুছিয়েও এর জন্য আমার কোনো অনেক প্রস্তুতি নিতে হবে। আমার একটা আগ্রহ আছে যে সেটার দিকে হ্যাঁ যেতে মাহবুব, চাই। এই এই যে আমরা আলাপটা করছি আজকে তিনজন বা আরো কয়েকজন, এটাকে একটা সামাজিক আলাপে পরিণত করতে হবে। ধরুন এটার সঙ্গে অনেক বড় অডিয়েন্সকে যুক্ত করতে হবে, তাদের কাছ থেকে প্রশ্ন আসতে হবে, এবং তাদের সঙ্গে আলাপটা যদি করা যায়, শায়েখ করবেন বা আমি করব বা আপনি করবেন, সেই ক্ষেত্রে এই প্রেক্ষাপটটা তৈরি হবে। আর না হলে ওই খালি কমিশন তৈরি করা হবে, এক একটা কমিশন এক এক ধরনের এপিস্টেমোলজি নিয়ে আসবে এবং এক এক ধরনের কারিকুলাম দিয়ে দিবে, উপর থেকে চাপিয়ে দেবে। সেগুলো কখনো আসলে কার্যকর হবে না, এবং সেগুলো একটা বিক্ষেপ এবং একটা বিপর্যয় তৈরি করবে। সব ফলে আমাদেরকে, যেটা শায়েখ বলেছেন, যে আমাদেরকে সেই যে 200-300 বছর আগে আমাদের যে এক ধরনের বিপর্যয় বলি বা যাই বলি, আমাদের যে ছেদটা ঘটেছে, ওই জায়গা থেকে আমাদেরকে আবার শুরু করতে হবে। ওই জায়গা থেকে আমাদেরকে নিয়ে এসে এখনকার মতো উপযোগী করে এটাকে একটা একত্রীকরণের মধ্যে নিতে হবে। এবং সেটা কেমন হবে? আমি বলছি না যে সব মাদ্রাসাগুলোকে স্কুল করে ফেলতে হবে, আমি বলছি না যে সব স্কুলগুলোকে মাদ্রাসা করে ফেলতে হবে, তা না। আমরা তো ইউরোপে দেখি যে ওখানে তো সেমিনারি আছে আছে অল্প, সেখানে তারা চার্চের জন্য এক ধরনের ইয়ে তৈরি করে, বিশেষজ্ঞ তৈরি করে। আমাদের এখানেও বিশেষজ্ঞ আলেম লাগবে এবং তারা তৈরি হবে। কিন্তু স্কুল এবং মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের একটা একটা কমন কিছু, একটা কমন কারিকুলাম লাগবে, যেটার মধ্যে যে তারা ন্যূনতম কিছু জিনিস একসাথে শিখবে। এইটার একটা প্রয়োজন। তারপরে তাদের স্পেশালাইজেশনের, যে যার স্পেশালাইজেশনে চলে যাবে। যারা আহ, ধর্মীয় জ্ঞানের দিকে যাবে তারা ধর্মীয় দিকে যাবে, যারা সাধারণ জ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের দিকে যাবে তারা সেই দিকে যাবে, সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে। কিন্তু তার আগ পর্যন্ত স্কুল, বিশেষ করে ক্লাস 12 পর্যন্ত একটা কমন কারিকুলামের মধ্যে আমরা আসতে হবে, এবং সেইখানে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমাদের এই পরিবেশ, আমাদের এই যে জমিন, এইটার যে আবাস, এর সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কোন ধরনের সেই কারিকুলামটা করব, তার মধ্যে কতটুকু ঐশী জ্ঞান থাকবে আর কতটুকু প্রাকৃতিক এবং সামাজিক জ্ঞান বা মানবিক জ্ঞান থাকবে, এই যে কম্বিনেশনটা হবে তার অনুপাতটা কেমন হবে, সেটা আমাদেরকে কাজ করে করে একেবারে, তখন হ্যান্ডস অন কাজ করে করে ওটা তৈরি করতে হবে, বিষয় ভিত্তিক করতে হবে। সেটা আরো পরের ব্যাপার, কিন্তু উপরে আমাদেরকে এই সামাজিক একটা উপলব্ধিতে আসতে হবে যে কলোনাইজেশনের মাধ্যমে আমাদের যে বিভক্তি এবং বিচ্ছেদ ঘটে গেছে, আমাদের শিক্ষা দুটো মূল ধারায় ভাগ হয়ে গেছে এবং পরস্পর প্রায় আহ, প্রতিপক্ষের মতো হয়ে দাঁড়িয়েছে।
এই বিভক্তি আমাদের জন্য প্রচন্ড ক্ষতিকর, এবং এটা যতদিন থাকবে ততদিন আমরা কখনো উঠে দাঁড়াতে পারবো না। তো সেই জায়গায় আমাদের কাজটা করতে হবে। এবং আরেকটা যে প্রশ্ন আমি তুলেছি যে হ্যাঁ, আমাদের নিজস্ব সৃজনশীলতা এবং উৎপাদনশীলতার জায়গায়, মানে জ্ঞানের ক্ষেত্রে, জ্ঞানতাত্ত্বিক জায়গায়, শুধু শাসকের পরিবর্তন 47-এ একবার, 71-এ একবার, বা 2004-এ আর একবার, শাসকের পরিবর্তন উপরিতলে স্ট্রাকচারাল যে চেঞ্জ, সেটা না, আমাদের জ্ঞানতাত্ত্বিক পরিবর্তন লাগে। যতক্ষণ আমরা জ্ঞানতাত্ত্বিক ভাবে উপনিবেশীকরণ না করতে পারবো, ততক্ষণ শুধু শাসকের চেহারা বদলাবে, কিন্তু আপনি কিন্তু একই আইন ব্যবস্থা, একই প্রশাসনিক ব্যবস্থা, একই সামাজিক ব্যবস্থার মধ্যে থাকবেন। অল্প হেরফের হবে, খুব বেশি কিছু হবে না। ফলে আপনি কিন্তু এগোতে পারবেন না, আপনাকে অতিক্রম করে বিশ্বের অন্যান্য প্রতিযোগী শক্তিগুলো এগিয়ে গেছে এবং তারা আরো এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আমাদের কাজটা করতে হলে আমাদের এডুকেশনকে যে রিফর্ম করতে হবে, এটা খুব র্যাডিক্যাল এবং ফান্ডামেন্টাল জায়গায় আমাদের কাজ করতে হবে। খালি উপরিতলে ওই বিদেশ থেকে, ফিনল্যান্ড থেকে কারিকুলাম দেখে নিয়ে আসলাম, জাপান থেকে দেখে নিয়ে আসলাম, এনে ওগুলোকে উপর থেকে চাপিয়ে দিলাম, টিচারদের ট্রেনিং নাই, কিছু নাই, তাদের বেতন নাই, তাদের মানবিক জীবনযাপনের নাই, তারা সারাক্ষণ কোচিং করার জন্য উন্মুখ হয়ে থাকতেছে, অথচ তাদেরকে আমি এনে দিচ্ছি ফিনল্যান্ডের কারিকুলাম আর জাপানের কারিকুলাম। তো সেটা সে কি করে ইমপ্লিমেন্ট করবে? সে তো করতে পারবে না। আবার তার যে লজিস্টিক্যাল সাপোর্ট লাগবে, সেটাও তো আমরা দিতে পারছি না। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, কিন্তু আমাদের কাজটা ওই শিক্ষা দর্শনের জায়গাতে, যেখানে উনি বলেছেন যে আমিও জানি ব্যাপারটা, যে অল্প কিছু লোক কাজ করেছিল, যে উনি যেটা বললেন মক্কা ডিক্লারেশন, ওটা হচ্ছে ইসলামাইজেশন অফ নলেজ অ্যান্ড এডুকেশনের একটা প্রজেক্ট চালু, একটা একটা আন্দোলনের মতো করে হয়েছিল। সেটার সেটার উদ্যোক্তা কিন্তু আমাদের বাংলাদেশেরই একজন, সৈয়দ আলী আশরাফ, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিলেন সৈয়দ নাকিব আল আত্তাস, তারপরে সৈয়দ হোসেইন নাসর, ইসমাইল রাজি আল ফারুকি, এরকম আরো অনেকে, জিয়াউদ্দিন সর্দার, এরকম অনেকে তার সঙ্গে যুক্ত হয়েছিল। সেই আন্দোলনের ফলশ্রুতিতে অন্তত 2-3টা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি, একটা মালয়েশিয়াতে, একটা ইসলামাবাদে, আর একটা বোধহয় আফ্রিকার কোনো একটা দেশে, এরকম কয়েকটা হয়েছে। সেগুলোরও আবার সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন রকমের, ওগুলোরও অনেক ক্রিটিক করা যায়, যেটা আমি একটু আগে করলাম, যে জ্ঞানের সৃষ্টির জায়গায় কিন্তু তারা খুব বড় অবদান রাখতে পারছে না। ফলে ব্যবস্থাটা এমন দাঁড়িয়েছে যে জ্ঞান উৎপাদিত হবে ইউরোপে, আমেরিকায়, আর সেটাকে ইসলামাইজ করবে মুসলিমরা। অর্থাৎ আমরা করব সেকেন্ডারি কাজটা, আমরা প্রাইমারি লেভেলে অন্যের উপরে নির্ভরশীল থেকেই যাচ্ছি। সুতরাং আমাদের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন অফ নলেজ, নট জাস্ট ইসলামাইজেশন অফ নলেজ। ইসলামাইজেশন অফ নলেজ যেটা হয়ে গেছে, যেটা ইউরোপ আমেরিকা করেছে, হ্যাঁ ঠিক আছে, ওইটাকে আমরা ইসলামাইজ করব, করা যেতে পারে, কিন্তু আমাদেরকে নিজেদেরকেই জ্ঞান উৎপাদন এমন ভাবে করতে হবে যে ওটা প্রথমেই ইসলামাইজড জ্ঞান হিসেবে আবির্ভূত হবে, ওটাকে আর ইসলামাইজ করার কোনো দরকার হবে না। তো সেই জায়গায় আমাদের পৌঁছাতে দরকার। সেই কাজ কিন্তু আমরা করছি না। সৈয়দ আলী আশরাফ যতটুকু করে গেছেন, ওইখানেই ওগুলো পড়ে আছে। তো ওইখান থেকে আমাদেরকে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তো মাহবুব, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে এই আলাপটা করার সুযোগ দিয়েছেন আপনি। আর মুসা আল হাফিজ শায়েখ, তিনি, আমি জানি যে প্রচুর তথ্যের ভান্ডার, তিনি প্রচুর বই লিখেছেন, যে কোনো বিষয়ে তিনি ঘন্টার পর ঘন্টা বলতেও পারেন, লিখতেও পারেন। আহ, তো আমরা তাকে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমরা আশা করব এটাই শেষ নয়, ভবিষ্যতে তিনি আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন, এবং এই সংলাপটা আমরা আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ সাখাওয়াত ভাইকে, আপনি অসাধারণ বললেন। এবং এই আয়োজনটা অন্যরকম, একটা প্রাণবন্ত এবং একটা মানে বিনিময়মূলক একটা, আসলে এইভাবে আমরা এগিয়ে যাওয়ার প্রেক্ষাপট তৈরি করতে পারি এবং এগিয়ে যেতে পারি। আমার মনে হয় যে আমরা একটা শুরু করলাম, এবং এই আহ, আলাপটা যাকে বলে মানে আত্মবিশ্লেষণমূলক এবং আত্মবোধ জাগ্রত করা, দুইটা যায়। একটা হলো আমরা আত্মবিশ্লেষণ করছি, আর আরেকটা হলো আত্মবোধ জাগ্রত করার যে ব্যাপার। এই আত্মবোধের ব্যাপারটাকে যখন আমরা সামাজিক স্তরের আহ, মানে সামাজিক স্তরে বলা ঠিক হবে না, সামাজিক স্তরের একটা অগ্রসর অংশের মধ্যে ছাড়িয়ে দিতে পারবে, তখন সেটা সময়ের ব্যবধানে, নির্ধারিত ব্যবধানে সে তার অর্থ উৎপাদন করতে থাকবে।
সেই অর্থ উৎপাদিত হলে। এবং এটা আত্মবোধ যেমন, সেই সঙ্গে সঙ্গে একাত্মবোধও, একটা হ্যাঁ, হ্যাঁ, ঐক্যবোধেরও ব্যাপার, একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হ্যাঁ, অফ নলেজ। এখন হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটা সেগ্রিগেশন অফ নলেজ চলতেছে, একটা হ্যাঁ, আলাদা হ্যাঁ। হয়ে গেছে, আলাদা পার্থক্য, এবং তো একজন এই, আরেকজন সঙ্গে কোনো ডায়ালগ হচ্ছে না। এই হ্যাঁ, ডায়ালগটা লাগবে। এবং এই যে যেটা বললাম, যে আমরা যখন আত্মবোধ, আমি কি আবিষ্কার করব, তখন আমিটা আমরা হয়ে বিকশিত হবে, এটা জি। অবধারিত, এটা ঘটবে। এবং এর মধ্য দিয়ে তিনটা জিনিসকে আমরা আহ, মানে পুনঃপ্রতিষ্ঠিত করা, প্রতিস্থাপিত করা এবং নবায়িত করা এবং বিনির্মাণ করা। একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে দক্ষতা, আর একটা হচ্ছে মূল্যবোধ। এই তিন জিনিসের হাত ধরে এটা নিশ্চিত করতে হবে। এবং একই সাথে ভালো মানুষ নিয়োগযোগ্য, নিয়োগযোগ্য মানে যাকে মানে যে খাতে, ওই খাতে তার জ্ঞানটাকে নিয়োগ করা যায়, শুধু শুধু কথার মধ্যে না বা ধোঁয়াশার মধ্যে না। তখন তিনি বাস্তবতার মধ্যে, তখন তিনি আর কোন কল্পনার মধ্যে থাকবেন না, তখন তিনি 2024-এ চলে আসবেন এবং 2034-কে নির্মাণ করতে চাইবেন। তারপরে সামাজিক দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এবং পেশাগত ও বিষয়ভিত্তিক জ্ঞান সম্পন্ন আহ, মানে মানুষ তৈরি করার একটা প্রতিশ্রুতি। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মাদ্রাসার একেবারে নিম্ন স্তর পর্যন্ত, উচ্চ থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত এই প্রতিশ্রুতিটা গ্রহণ করবে এবং শিক্ষার মধ্যে এই চরিত্রের প্রতিফলন করবে। এবং নৈতিক মূল্যবোধ উজ্জীবিত এবং সমাজের প্রতি দায়বদ্ধ একজন শিক্ষার্থী এমন হবে যে তার দক্ষতা দিয়ে, যে তার দক্ষতা দিয়ে তার এই দায়বদ্ধতাকে অর্থবহ করে তুলবে। দায়বদ্ধতা আমরা বুঝলাম, দক্ষতাটাই বুঝলাম, দক্ষতা দিয়ে দায়বদ্ধতাকে অর্থবহ করে তোলা, এটা ব্যাপারটা। তো এই যে বিষয়টা কিভাবে ঘটবে এবং তার জন্য উপায় প্রক্রিয়া সমূহ, যে অনুসন্ধানের ব্যাপার, সেটা আহ, চিন্তা, প্রতিচিন্তা, প্রশ্ন, প্রশ্নের বিপরীতে আহ, উত্তরের বিপরীতে, মানে সেখানে মানে আমরা হয়তো আরো নতুন কিছু বেরিয়ে আসতে পারে। এই যে চিন্তা প্রক্রিয়া, এই চিন্তা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্তি এবং বিনিময় জারি রাখাটা আমাদের সামাজিক দায়িত্ব, অগ্রসরতার দাবি। এবং এটা আমাদের পূরণ করতে হবে, না তো আমরা পরবর্তী জেনারেশনের কাছে অপরাধী থেকে যাব। আমি মনে করি মহৎ একটা আয়োজন, মহৎ একটা সূচনা। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদেরকে এবং সাহায্য ভাইকেও। হ্যাঁ, আপনাদের ধন্যবাদ কমেন্ট শাহেক, শুক্রিয়া। ধন্যবাদ।